আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের লোগো ডিজাইন ক্লাসের পঞ্চমতম ক্লাসে উপস্থিত হয়েছি। এবং গতদিনে আপনাদের রাসেল ভাই ক্লাস নিয়েছিল লোগো ডিজাইন প্রসেস নিয়ে। মোটামুটি আলোচনা হয়েছে, অনেক ভালোই অ্যাডভান্স লেভেলের আলোচনা হয়েছে আশা করি। এই ক্লাসটা আমার। আজকে আমরা বেসিক্যালি এআই সম্পর্কিত কিছু জিনিস জানবো। দেখা যাচ্ছে আমাদের ভিতরে অনেকেই আছেন এআই সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা আছে বা এক্সপার্ট লেভেলে আছেন, আবার কেউ আছেন বেসিক লেভেলে আছেন। তো সবাইকেই বলবো যে ভালো জানেন সে আমাকে হেল্প করবেন, যে বেসিক জানেন সে বোঝার চেষ্টা করবেন। আর শেখার কোনো শেষ নেই, এটা আমি আগেও বলছি আর এখনো বলতেছি যে আমিও শিখবো, আপনারাও শিখবেন। উভয় মিলে আমাদের একটা ফ্যামিলি, এবং এই ফ্যামিলিতে আমরা বিলং করতেছি শুধুমাত্র শেখার জন্য। কারণ আমাদের স্কিল ছাড়া আমরা ফ্রিল্যান্সিং লাইফে কিছুই করতে পারবো না। এটা হচ্ছে প্রথম কথা। স্কিল যদি বলি স্কিল, আবার যদি বলি স্কিল, এটার কোনো বিকল্প নাই আপনার ফ্রিল্যান্সিং লাইফে। আপনি যদি 1999 সালের যে ডিজাইন কোয়ালিটি প্যাটার্ন, সেটা যদি এখন ফলো করেন, তাহলে কি আপনি মার্কেটে টিকতে পারবেন? পারবেন না। আচ্ছা, যখন আমরা ডিজাইন যখন আমরা ডিজাইনার মার্কেট প্লেসে কাজ করতেছি সবাই, মোটামুটি আমরা একটা ভালো পর্যায়ে আছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেই পর্যায়ে থেকে যখন আমরা জানলাম যে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নামক একটা প্রোগ্রাম বা সিস্টেম সফটওয়্যার, যেটাই বলেন না কেন, আসতেছে, যেটা আমাদের কর্মক্ষমতাকে সংকুচিত করে ফেলবে, বা অনেক কর্মক্ষমতা অনেকে কি বলে, জবলেস হবে, এবং অনেক ডিজাইনাররা বেকার হয়ে যাবে। এরকম একটা পার্ট আমরা শুনছিলাম, এবং অহরহ সেটা রিপিট হচ্ছিল, এবং প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল। কিন্তু আমি আহ, সবসময়ের জন্য বিশ্বাস করি যে আপনার স্কিল কখনো কোনো এআই আপনার স্কিলকে নষ্ট করতে পারবে না। অ্যাজ এ হিউম্যান বিং, আপনাকে আপনার বিধাতা, আমাদের আল্লাহ তাআলা যতটুকু দিছেন, এটার বিকল্প কেউ তৈরি করতে পারবে না। এটা হচ্ছে সর্বপ্রথম কথা। প্রথম যখন কম্পিউটার তৈরি হলো, তখন কি কয়েক হাজার লোকের, বা কয়েক লক্ষ, বা কয়েক কোটি, কয়েক মিলিয়ন, বিলিয়ন, কয়েক লক্ষ বিলিয়ন লোকের ডেটা একটা পিসিতে বা একটা ছোট্ট একটা হার্ড ডিস্ক ড্রাইভের ভিতরে থাকে, এবং সেখানে কমান্ড দেওয়া মাত্র সেইখান থেকে লক্ষ কোটি ডেটার ভিতর থেকে একটা ডেটা কিন্তু চলে আসতো। আচ্ছা, সেই পর্যায়ে কি মানুষের কর্মক্ষমতা বা মানুষের কাজের যে প্লেসটা, সেটা কি থেমে গেছে বা নষ্ট হয়ে গেছে? যায়নি। সেখান থেকে আরো আরো নতুন নতুন সম্ভাবনার দুয়ার আজ আমাদের এই পর্যন্ত নিয়ে এসে ছাড়ছে। আপনি কি যখন পড়াশোনা করছেন, বা এই সম্পর্কে আপনার যখন জানায় নাই, তখন কি আপনি চিন্তা করছিলেন যে আপনি এই প্রফেশনে আসতে পারবেন? কখনো চিন্তা করতে পারেননি যে আমি আসলে এই প্রফেশনে যাব, কম্পিউটার ইউজ করব, সেখান থেকে আমি একটা পর্যায়ে ফ্রিল্যান্সার হব, এবং সেখান থেকে আমি, যেমন আমাদের ভিতরে অনেক ভাই আছেন, আপু আছেন, যারা লোগো কন্টেস্ট করে এখনো আর্ন করতেছেন আমাদের এই গ্রুপে, এবং ভালো ভালো একটা অ্যামাউন্টের আর্ন করতেছেন, এবং আমাদের এখানে আসছেন কিছু স্কিল নিতে। যেটা সে জানে জানে, আর যেটা সে না জানে সেটা নিতে। আচ্ছা, তো এখন যখন এআই আসলো, আমরা ডিজাইনাররা অনেকেই হতাশ হয়ে গেলাম যে আসলেই কি আমরা জবলেস হব, আমরা আমাদের মার্কেট প্লেসের কাজগুলো হারাবো? না। যার স্কিল আছে, তার কি হলো, তার জব কয়েক গুণ বেড়ে গেল, বা কয়েক গুণ থেকে কয়েক শগুণ বেড়ে গেল তার জবের ক্যাপাসিটি এবং জবের কোয়ালিটিও। কারণ কি, যেখানে আগে একটা ইনফরমেশন, সাজেশন, ইন্সপাইরেশন, যেটাই বলেন না কেন, নিতে গেলে আপনাকে অনেক পর্যায়ে যেতে হতো, অনেক ব্লগ পড়া লাগতো, অনেক টিউটোরিয়াল দেখা লাগতো, যেটা আপনি মাত্র এক ক্লিকেই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেই আইডিয়াটা জেনারেট করতে আপনি সক্ষম হচ্ছেন। করতেছেন তা বলবো না, সক্ষম হচ্ছেন, যদি আপনি প্রপার প্রম্পট ইউজ করে আপনি এআই এর মাধ্যমে আপনার সঠিক জায়গায় পৌঁছাইতে পারেন। এখন কথা হচ্ছে,
প্রজেক্ট হচ্ছে মেডিকেল টাইপের একটা লোগো। এখন যদি আমি এআই কে কমান্ড করি যে রিয়েল এস্টেট টাইপের লোগো প্রম্পট দিয়ে, তাহলে কি আমি আমার প্রপার ইউজ করলাম বা প্রপার আইডিয়া পাবো? পাবো না, কখনোই পাবো না। তো আমাকে প্রপার আইডিয়া পেতে গেলে অবশ্যই আমাকে প্রপার সলিউশন খুঁজতে হবে। আর এই সলিউশন মেকিং সফটওয়্যার হচ্ছে বা প্রোগ্রাম হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আপনি যত্রতত্র ভাবে, যত ভালোভাবে, যত অ্যাডভান্স লেভেল করে আপনি ইউজ করতে পারবেন, তত আপনি ভালো ইনফরমেশন পাবেন এবং পারফেক্ট আউটপুটটা পাবেন। এখন কথা হচ্ছে এআই ইন্টেলিজেন্স, এটা তো কেউ না কেউ তৈরি করছে, সে তো একজন হিউম্যান বিং। এমন কোন যন্ত্র না সে, যে সেই যন্ত্র এই এআই কে আবিষ্কার করছে না। এটা কিন্তু মানুষই আবিষ্কার করছে। অর্থাৎ মানুষের উপরে কোনো সক্ষমতা বা কোনো শক্তি পৃথিবীতে কোনোদিন আসবে না। কারণ স্তরের সর্বোচ্চ পর্যায়ে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা আমাদের মানুষকে তৈরি করেছেন, যার উপরে আর কোনো জীব, জন্তু, প্রাণী নাই, আর আসবেও না কোনোদিন, কিয়ামতের আগ পর্যন্ত। আচ্ছা, এটা যদি আমরা বিলিভ করি এবং উপর আলাকে যদি আমরা বিলিভ করি, তাহলে আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করব যে আমাদের মানুষের উপরে কোনো শক্তি পৃথিবীতে কখনো কোনোদিনও আসবে না, যেটা মানুষের উপরে চলে যায়, যে এটা মানুষকে ছাড়িয়ে অন্য মানুষ। কারণ কি, মানুষের আমাদের যে জীবনটা, এই জীবনটা কিন্তু একটা ডিভাইসে বা হচ্ছে একটা যন্ত্রের ভিতরে যদি জীবন দেওয়া হয়, বা জীবন তো দিতে পারবে না, দিলেও এটা চলবে না, দেওয়ার তো প্রশ্নই আসে না, এটা হচ্ছে পরের পরের কথা। মানে ওর ভিতরে যে জীবন দিবে, ওইটা কখনো পসিবল না। ওটার ভিতরে একটা সিস্টেম সফটওয়্যারকে দিতে পারবে, যে সফটওয়্যারটা তার কিছু পার্সোনাল ইন্ডিকেশন, ডাইরেকশন হিসেবে সে কাজ করতে পারবে। কিন্তু টোটালি আমরা আমাদের মগজকে যেমন করে খাটিয়ে একটা পর্যায়ে সিদ্ধান্ত নিতে পারি, একটা মেশিন কখনো ওই সিদ্ধান্তটা নিতে পারবে না। ও পারবে জাস্ট কমান্ডকে ফলো করতে। আমরা যতটুকু কমান্ড তার ভিতরে প্রতিস্থাপন করব, অতটুকু মানে সে আমাদের আইডিয়া দিতে পারবে, আমাদের কাজ করে দিতে পারবে। ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ঠিক এইভাবে তৈরি করা। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই যখন ব্যবহার করবেন, প্রথম থেকে দেখবেন কি যে আপনি যে ডেটাগুলো তাকে ইনপুট করছেন, আউটপুটে, যদি আউটপুটটা আপনি মনে করেন যে 10 বছর পরে বা 5 বছর পরে বা 5 মাস পরে আউটপুটটা চান, ওই প্রথম যে আপনি ইনফরমেশন গুলো বা প্রথম থেকে যে কাজগুলো করে আসতেছেন, যে ধরনের ইনফরমেশন তার কাছে যাচ্ছেন, ওইটা বেস করে আপনার ব্রেনকে ও পড়ে ফেলবে। আর পড়ার দরুন তখন আপনাকে ওই দেখবেন কি আপনার রিলেটেড কিছু ইনফরমেশন বা আপনার ওই যে আপনার চাল চলন বা আপনার কমান্ড যেটাকে বলে বা প্রম্পট যেটা ইউজ করতেন, ওইটাকে বেস করে অনেক ইনফরমেশন ও এখন আপনাকে সেকেন্ডের ভিতর দিয়ে ফেলবে। এটাই হচ্ছে মডেল। আর এই মডেলটা তৈরি করতে আপনাকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যতগুলো পার্ট, ওয়েবসাইট আছে, প্রোগ্রাম আছে, এইগুলো আপনি ইউজ করে করে আপনি মডেলটাকে রেডি করতে পারেন এভাবে। তো কমান্ড অনুযায়ী হচ্ছে এটার আউটপুটটা আসে। ঠিক আছে, আপনার ইনপুটটা যেমন আসবে, যেমন দিবেন, আউটপুটটা ঠিক সেরকমই আসবে। আপনি যদি ইনপুট মনে করেন যে 1 পার্ট দেন আর আশা করেন যে আমি 10 পার্ট আউটপুট পাবো, এটা ঠিক না। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আপনাকে কখন দিতে পারবে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ইনপুটের উপর, আপনার প্রম্পটটা কেমন, আপনার সার্চিং নলেজটা কেমন, সেই বেস করে আপনাকে আপনার আউটপুটটা আসবে। তো আপনার প্রম্পট জেনারেট করতেও, মানে আপনি যে প্রম্পট জেনারেট করবেন, এটাও কিন্তু আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকেই আপনি প্রম্পটটাকে জেনারেট করতে পারবেন। ঠিক আছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকেই আপনি কিন্তু হেল্পটা নিয়ে প্রম্পটটা জেনারেট করতে পারবেন। অর্থাৎ এর থেকে কোনো ধরনের কোনো সমস্যা নাই। প্রত্যেকটা সফটওয়্যার, যেটাই আমরা ইউজ করি না কেন, প্রত্যেকটা সফটওয়্যারের সাথে কিন্তু এআই এর সম্পৃক্ততা আছে। দেখবেন আপনি যেটা ইউজ করেন, প্রত্যেকটার সাথে এআই সম্পৃক্ততা আছে। আপনি চাইলে ইউজ করতে পারেন, না চাইলে ইউজ করবেন না। তবে সেই ক্ষেত্রে একটা পেমেন্টের ব্যাপার আছে, যেখান থেকে আপনাকে পেমেন্ট করে তারপরে এআই এর যে অ্যাক্সেসটা, এটা নিতে হয়। যেমন মনে করেন এই যে জুম সফটওয়্যারটা আমরা ইউজ করি না, এটাতে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট আছে, যেটা আপনি যদি প্রিমিয়াম জুম ইউজ করেন বা সাবস্ক্রিপশন নেন, তাহলে আপনি ওই পার্টটা দেখতে পাবেন। ফটোশপ ইলাস্ট্রেটরও ঠিক তেমনি, আপনারা ভালো করেই জানেন যে ফটোশপ ইলাস্ট্রেটর যদি আপনি এআই জেনারেটেড ফিল ইউজ করতে চান, তাহলে অবশ্যই তাদের সাবস্ক্রিপশনটা নিতে হবে। সাবস্ক্রিপশনটা যদি না নেন, তাহলে আপনি সেই সুবিধাটা পাবেন না, এটাই হচ্ছে স্বাভাবিক। তো এখন সেই হিসাবে যদি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ যেটাই আমরা ইউজ করি না কেন, আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই
সাবস্ক্রিপশন নিতে হবে, নিয়ে তারপরে হচ্ছে এআই এর ফিলটা নিতে হবে। আর এমনও অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে আমরা ফ্রিলি তাদের কিছু ক্রেডিট দেয়, 2 দিন, 5 দিন, 7 দিনের অফারে, যেখানে আমরা ওই ক্রেডিটটা নিয়ে আমাদের মানে দেখার জন্য যে ওই ওই যে সফটওয়্যারটা বা ওই যে ওয়েবসাইটটা ওইটা কেমন দেখার জন্য আমরা কিন্তু এটা একটু মেক করে দেখতে পারি যে এটা দিয়ে আমাদের কাজ হবে কিনা। মানে ওরা একটা লোভনীয় অফার দেয়, ওই অফারটাতে আমরা অ্যাপ্লাই করে দেখে আমাদের যদি পছন্দ হয় সেখান থেকে আমরা কিন্তু আমাদের টাকা দিয়ে আমরা সাবস্ক্রিপশনটা নিতে পারি। আচ্ছা, লোগো ক্রিয়েট করতে গেলে দেখা যাচ্ছে এটা আগেও ছিল, লোগো মেকার নামে যে ওয়েবসাইটগুলো, ওরাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতোই কাজ করতো। হ্যাঁ, যেখানে আমি কমান্ড দিলে বা নাম লিখে রাখলেই আমাদের হচ্ছে লোগো ডিজাইনের প্রসেসটা তৈরি হয়ে যেত। যেমন মনে করেন এখানে কয়েকটা ওয়েবসাইট আমি একটু টুকে রাখছি, যেমন এই একটা, আমরা একটু ওয়েবসাইটগুলো ওপেন করি। এই একটা, এই দুইটা, এবং হচ্ছে তিনটা। আচ্ছা, এখন যদি বলা হয় এই তিনটা সফটওয়্যার উপর বেস করে যে লোগো ডিজাইন করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন, হ্যাঁ, যে কোনো ধরনের লোগো। আচ্ছা, লোগো কি একটা প্রোডাক্ট যেটা আপনি কিনলেই আপনার হয়ে যাবে? এরকম না। দেখেন, এই জায়গা এরকম একটা মজার একটা আর্টিকেল দিয়ে যদি আমরা একটা কোর্স বাইর করি, হ্যাঁ, এই তিনটা ওয়েবসাইট নিয়ে, যেখানে শুধুমাত্র কোনো কষ্ট ছাড়াই, কোনো সফটওয়্যার দরকার নাই, কোনো ডিজাইনারের দরকার নাই, কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারের অ্যাক্সেসের দরকার নাই, কোনো কি বলে ইনস্ট্রাকশনের দরকার নাই, সাজেশনের দরকার নাই, ক্রিয়েটিভিটির দরকার নাই, সব এই তিনটা সফটওয়্যারে, তিনটা ওয়েবসাইটে করে দিবে বা করে নিব আমরা এখান থেকে। তাহলে তো আর ডিজাইনার যারা আমরা আছি আমাদের তো কোনো দাম থাকে না। তো এই ওয়েবসাইটগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আসার অনেক আগে তৈরি হয়েছে, অনেক আগে আগে তৈরি হয়েছে। যেমন লোকা, এই লোকা ওয়েবসাইটটা, তাদের এই যে লোগো মেকার অপশনটা, এটা অনেক আগে, অনেক আগে থেকে এরা এরা তৈরি করে রাখছিল, যে এখান থেকে যেন সিম্পলি মানুষ নাম দিয়েই তারা তাদের লোগোটা তৈরি করতে পারে। এখন মনে করেন যে এখানে ব্র্যান্ড ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং মেড ইজি, লঞ্চ অ্যান্ড গ্রো ইয়োর ড্রিম বিজনেস। এখান থেকে যারা ডিজাইনার না, তারা চিন্তা করবে এখান থেকে আমরা একটা নাম দিয়ে, মনে করেন ওই লোকা নামই আমরা দিলাম, এই লোকা নাম দিয়ে আমরা একটা লোগো তৈরি করবো, যে ক্রিয়েট লোগো। জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন কতগুলো লোগো এখানে আমার চলে আসতেছে বাবা, 250টা পেজে পুরো লোগো চলে আসছে। বাহ! তাহলে আপনার কষ্ট করার কি দরকার আছে? এখান থেকে এরকম পেজগুলো চেঞ্জ করবেন, এখান থেকে যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে আপনার বিজনেসটা চালু করবেন। তো এ থেকে কি ক্লায়েন্টরা আসলে স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাইড হয়? হয় না। এই ডিজাইনগুলো এখানে যদি হাজার কোটি ডিজাইনও থাকতো, তারপরেও কিন্তু একজন ক্লায়েন্ট যে বোঝে যে যার আসলেই ব্র্যান্ডকে মানে প্রমোট করতে হবে, বড় বড় করে তৈরি করতে হবে, তারা কিন্তু কখনোই এই যে সফটওয়্যারগুলো বা এই সফটওয়্যার দিয়ে যে ডিজাইনাররা তৈরি করে, তাদের কখনো কি করবে না, তাদের লোগো কখনো মানে কিনবে না। ওকে, এই যে আবার লেখা আছে এআই লোগো মেকার, মানে কি একটা ব্যাপার, হ্যাঁ, যে এআই লোগো মেকার। ও আচ্ছা, এখানে লোগোটা দিই, লোকা, স্লোগান আমাদের দরকার নেই আপাতত। এইখান থেকে আবার বলছে দেখেন, প্লিজ সিলেক্ট এ ইন্ডাস্ট্রি। তাহলে আমরা যে লোগোগুলো তৈরি করি, আচ্ছা দেখেন ওদের যে পার্টগুলো, এখান থেকে আমরা কিন্তু অনেক আইডিয়া জেনারেট করতে পারি। কিরকম? দেখেন, একটা লোগো ডিজাইন করতে গেলে কি কি লাগতে পারে? একটা লোগো ডিজাইন তৈরি করতে গেলে নামটা লাগবে, তার ইন্ডাস্ট্রি লাগবে। তাহলে ইন্ডাস্ট্রি কি কি হতে পারে? এই দেখেন এখানে আছে ট্রাভেল, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, রিটেইল, রিলিজিয়াস, রিয়েল এস্টেট, লিগাল, ইন্টারনেট, টেকনোলজি, হোম ফ্যামিলি ইভেন্ট, মেডিকেল, ডেন্টাল, রেস্টুরেন্ট, ফাইন্যান্স, নন প্রফিট, এন্টারটেইনমেন্ট, কনস্ট্রাকশন, এডুকেশন, বিউটিফুল স্পা, অটোমেটিভ, অ্যানিম্যালস, পেটস অ্যান্ড আদার। এই আদারের ভিতরে গেলে দেখা যাচ্ছে আরো অনেক কিছুই পাওয়া যাবে। তো তার আগে তাহলে কি দেখলাম, যে আমরা আমাদের যদি লোগো কোনো ডিজাইন তৈরি করতে হয়, তাহলে অবশ্য আগে লোগো ডিজাইনের রিকোয়ারমেন্ট পড়ার সাথে সাথে আমাদের অনেকেই কিন্তু ইন্ডাস্ট্রির কথা বলবেন, আপনার যে এই ইন্ডাস্ট্রি টাইপের লোগো, ম্যাক্সিমাম মানে 80% থেকে 90% ক্লায়েন্টের প্রজেক্টে আপনি কিন্তু পাবেন না যে লেখা থাকে যে এটা এই টাইপসের ইন্ডাস্ট্রির লোগো। ওকে, যেখানে আপনাকে ডিরেক্টলি বলে দিবে যে এটা হচ্ছে এই ইন্ডাস্ট্রি লোগো। সেখানে আপনাকে ডিটেল বা তাদের রিকোয়ারমেন্টটা পড়ে আপনাকে বুঝতে হয় যে এটা হচ্ছে এই টাইপের বা এই ইন্ডাস্ট্রি টাইপের লোগো। সেখানে হতে পারে ট্রাভেল, স্পোর্টস অ্যান্ড ফিটনেস হতে পারে, ইভেন্ট হতে পারে, মেডিকেল অর ডেন্টাল হতে পারে, এরকম হতে পারে। বাট এটাকে আপনাকে ফাইন্ড আউট করে বের করতে হয়।
তো আপনার যদি আগে থেকে জানা থাকে যে আমি যে লোগোগুলো ডিজাইন করি তার কতগুলো ক্যাটাগরির সাথে সাথে তার কতগুলো ইন্ডাস্ট্রি টাইপ থাকে। যেমন আমরা দেখে আসছি 7টা টাইপ, 7টা টাইপে কি লোগো সীমাবদ্ধ না, ওই 7টা টাইপের ভিতর হাজার হাজার টাইপ আছে, যেটা আমাদের নিজেদের আইডিয়া থেকে জেনারেট করে বের করতে হয়। তার পাশাপাশি সিলেক্টেড রাখতে হয় কোন ইন্ডাস্ট্রি বা কোন টাইপের ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কাজ করতেছি। এইটার পরে এইটা যখন জানবেন যে লোগোর নাম কি, কোন স্টাইলের লোগো বা কোন টাইপের লোগো আমাকে ডিজাইন করতে হবে, এবং কোন ইন্ডাস্ট্রি টাইপের লোগো, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে পার্ট 3টা। এরপরে হচ্ছে কালার। কালার অনেক সময় কি হয়, চুজ করতে দেয় না বা ক্লায়েন্ট বলে দেয় না যে আপনাকে এই কালার ইউজ করতে হবে। তবে ব্লু কালার গুলো সাধারণত সারা জীবনই টপ বা ট্রেন্ডে থাকে সব সময়ের জন্য, ক্লায়েন্টের যে পছন্দ তার প্রথম সারিতে থাকে। তো সেই হিসাবে আমরা এখানে ব্লু কালারটাকে ইউজ করতে পারি, মানে সিলেক্ট করতে পারি। এরপরে বলছে ফন্ট। দেখেন এইখান থেকে তাহলে আমরা যদি একটু লিখে লিখে দেখি তাহলে একটু ভালো হয়। প্রথমে আসি লোগো নেম, দ্বিতীয়ত অপশনাল এটা লোগো স্লোগান, অপশনাল এটা দিতেও পারে নাও দিতে পারে। তৃতীয়ত কি লোগো টাইপ, চতুর্থ কি লোগো ইন্ডাস্ট্রি, লোগো ইন্ডাস্ট্রি। এরপরে পঞ্চমে কি লোগো কালার, লোগো কালার। তারপরে ষষ্ঠতে কি লোগো ফন্ট, ফন্ট। এইগুলো সিলেক্ট করার পরে এইগুলো ফাইন্ড আউট করার পরে 7 নম্বরে আপনার কি করতে হবে, লোগো ইনস্পাইরেশন। যদি ক্লায়েন্ট না দেয় আপনাকে অনলাইন থেকে খুঁজে বের করতে হবে। আর ইনস্পাইরেশনের জন্য, এই লোগো ইনস্পাইরেশনের জন্য আপনার এই কয়টা তথ্যই যথেষ্ট। লোগো থাকতে হবে, স্লোগান থাকতে হবে, লোগো কি টাইপের সেটা ফাইন্ড আউট করতে হবে, লোগোর ইন্ডাস্ট্রি কি, কি কালার আপনি ইউজ করতে চাচ্ছেন, আর ফন্টটা কি টাইপের দিবেন। অবশ্য এই দুইটা স্কিপ রাখলেও আপনি আপনার ইন্সপিরেশনটা খুঁজে বের করার জন্য আপনার এই উপরের 4টে হলেই হবে। কারণ কি ফন্ট তো আপনি এই ইন্সপিরেশন গুলো নেওয়ার পরে সিলেক্ট করবেন, কালারও সিলেক্ট করবেন। এই জন্য আপনার এই 4টে, প্রথম 1 2 3 4টে যদি তথ্য আপনার কাছে থাকে তাহলে আপনি লোগো ইন্সপিরেশনটা কাজ শুরু করতে পারেন। তারপরে কালার সিলেকশন করলেন ওই ইন্সপিরেশনের মাধ্যমে এবং ফন্ট সিলেক্ট করলেন। কিন্তু লোগো ইন্সপিরেশনের কাজটা 7 নাম্বারেই থাকবে, কারণ আপনাকে এই কাজগুলো আগেই করতে হবে। এই দুটো কাজ যদি আপনি পরে করেন কোনো সমস্যা নাই। তাহলে লোগো ইন্সপিরেশন নেবেন। এরপরে হচ্ছে আপনার মূল কাজ, তাই না, মাইন্ড ম্যাপিং করতে হবে, তাই না। মাইন্ড ম্যাপিং যেটা আপনাদের নেক্সট ক্লাসে হয়তো রাসেল ভাই খুব সুন্দরভাবে, রাসেল ভাই এটাকে আপনাদের বোঝাবেন, খুব ভালোভাবে দেখবেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন। মাইন্ড ম্যাপিং, হ্যাঁ, মাইন্ড ম্যাপিং করতে হবে, কনসেপ্ট জেনারেটর করতে হবে, কনসেপ্ট জেনারেট করে মানে মাইন্ড ম্যাপিং করে সবকিছু কি করতে হবে, কি সামনের দিকে আগাইতে হবে লোগোর জন্য, তাই না, মাইন্ড ম্যাপিং করে। এরপর আপনার ফাইনাল টাস্ক শুরু হবে, মানে প্র্যাকটিস শুরু হবে। এই মাইন্ড ম্যাপিং করার পরে কিন্তু আপনার প্র্যাকটিস শুরু হবে। এই প্র্যাকটিসটা হতে পারে 1 দিন, 2 দিন, 3 দিনের। তো আমরা যখন ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিই তখন আমরা সময় নিই যে আমরা সর্বোচ্চ 3 দিন, 3 দিনের ভিতরে আমরা আপনাকে 3টা স্যাম্পল দিব। 3টা স্যাম্পলের ভিতরে আপনার যেটা পছন্দ হবে সেটা রেখে মানে সেটা আপনি সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করার পরে আমরা আপনাকে ফাইনাল ডেলিভারি দিব। এই ক্ষেত্রে তাকে অফার করা থাকে আনলিমিটেড রিভিশন থাকবে ফ্রি, এবং মোর কনসেপ্ট যদি চান, মোর স্যাম্পল যদি চান, সেই হিসাবে আমাদের সাথে নেগোশিয়েট করে নিতে হবে। আচ্ছা, তো 3টে স্যাম্পলে সে যদি খুশি হয়ে যায় বা তার পছন্দের জিনিসগুলো, আমাদের ম্যাক্সিমাম কাজে আমরা দেখছি যে 3টে স্যাম্পলের ভিতরে তার পছন্দ হয়ে যায়। কারণ কি, যখন আমরা একটা ক্লায়েন্টকে একাধিক, মানে 3টারও বেশি যদি আহ, আমরা স্যাম্পল পাঠাই তাহলে ক্লায়েন্ট কনফিউশনে চলে যায়। যদিও দেখা যাচ্ছে আপনার 10টা ডিজাইন আপনি ক্লায়েন্টকে মানে পাঠাইছেন, আপনার মানে মনে করছেন যে আমার ভালোর জন্য আমি এটা দিচ্ছি, যাতে করে ক্লায়েন্ট বেশি করে পছন্দ করে আমার ডিজাইনটা যেন মানে সে যেন আমাকে হায়ার করে, অথবা আমার ডিজাইন এর থেকেই যেন সে পছন্দ করে। তাহলে কিন্তু আপনি ভুল, মানে ভুল ভাবছেন। ক্লায়েন্টকে যত ঝামেলায় আপনি ফেলাবেন তত কিন্তু আপনার প্রজেক্ট হারানোর সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য প্রথম যে 3টা আপনি ডিজাইন দিবেন সেটা আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যে একটা ভালো ক্রিয়েটিভ ইউনিক কনসেপ্ট যেন তাকে আমি দিতে পারি, এবং ক্লায়েন্ট যেন ফার্স্ট আপেই ওই 3টার ভিতর থেকেই
যে কোনো একটা লোগোকে বাছাই করে এবং সেইটা দিয়ে মানে আনলিমিটেড রিভিশন আমি তাকে দিতে পারি, যে এইটা আমার পছন্দ হয়েছে, এইটার এই শেপটাকে একটু এইভাবে করো, এইটা আমার পছন্দ হয়েছে, তাহলে এইটার টেক্সটটা তুমি এটা না ওইটা দাও, এটার কালারটা একটু চেঞ্জ করো, এটা একটু ডানে আনো, এটা একটু বায়ে আনো, এরকম ভাবে আনলিমিটেড রিভিশন আমরা দিয়ে থাকি। যারা লোগো নিয়ে কাজ করেন তারা কিন্তু এই বিষয় সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। তাহলে এই যে 8টা পার্ট, এই 8টা পার্টকে আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি সামনের দিকে বা আপনার লোগো ডিজাইন করতে আপনার কোনো প্যারা থাকলো না। আপনি একেবারে পারফেক্ট ওয়েতে আপনি আপনার ক্লায়েন্টের কাজকে সঠিকভাবে করে আপনি ক্লায়েন্টকে ওটাকে হ্যান্ড ওভার করতে পারবেন। তো দেখেন, আমরা একটা মানে কি বলে এটাকে, ডামি একটা ওয়েবসাইট থেকে যেখানে আপনার জেনেরিক লোগো তৈরি করে দেয় অটোমেটিক্যালি, সেইখান থেকে আমি কিন্তু একটা নতুন সুন্দর কিছু আইডিয়া এখান থেকে জেনারেট করে ফেললাম, যেটার থিওরি দেখা যাচ্ছে অনেকেই জানেন না, আবার অনেকে জানেন। ওকে, তো এইটা ইউজ করতে যে আমরা কিন্তু এখানে অনেক ধরনের আইডিয়া পেলাম। দেখেন, ওরা মানে একজন ডিজাইনারকে বাদ দিয়ে যাতে করে অন্য লোকরা এখানে ফ্রিলি একটা লোগো ডিজাইন করে তারা এখান থেকে ডাউনলোড করে বা তাদের কাছ থেকে কিনে নিতে পারে, তারা তার জন্য এই লোগোটা ইউজ করছে, মানে ওয়েবসাইটটা। আর এখানে আমরা যারা ডিজাইনাররা, তারা দেখেন তাদের থেকে আইডিয়া চুরি করে বা আইডিয়া নিয়ে আমরা কিন্তু আরো সামনের দিকে আগাইতে সক্ষম হচ্ছি। এবার যদি ইন্সপিরেশনের কথা আমরা বলি, যে আমরা এখান থেকে এর এর কাছ থেকে ইন্সপিরেশন নেবে, তাহলে আপনি কিন্তু ভুলের সাগরে দৌড়াচ্ছেন। কারণ এইখান থেকে যে ইন্সপিরেশন গুলো পাবেন, এটা আপনার মাইন্ডকে নষ্ট করে দিবে। আপনি এখান থেকে ওই যে যে তথ্যগুলো আমরা নিলাম, এই তথ্যগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এই যে সমস্ত লোগো, এই সমস্ত লোগো কখনো ক্লায়েন্ট পছন্দ করবে? আপনার কি মনে হয় বলেন? আবার এখানে বাই বটনও দিয়ে রাখছে, দেখছেন? দিস ইজ জেনারিক লোগো, আবার এখানে বাই বটন দিয়ে রাখছে। তবে হ্যাঁ, এইখান থেকে যে একেবারে কিছুই নাই তা কিন্তু না। আচ্ছা, এখানে স্কিপ করা জায়গাটা কই, ও, এই যে এখান থেকে যে আপনি কিছুই পাবেন না একেবারে তাও আমি বলবো না। কারণ কি, এখানে একটা ব্যাপার আছে দেখেন, এইখানে এই যে ভিতরে যে শেপটা আছে, এই শেপ দুইটা কিন্তু আপনার ডিজাইন আইডিয়াকে শার্প করতে সহযোগিতা করবে। এই যে যে ভিতরের শেপটা, এই পার্ট তো আপনি জানেন বা ভালো বুঝেন, ভিতরের শেপটা। এরপরে যদি আমি আরো নিচের দিকে স্ক্রোল করি, তো দেখতে পারবো না, কারণ বলতেছে ওদের ওয়েবসাইটে আর কি অ্যাক্সেস নিতে হবে, লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে হচ্ছে আমি এখান থেকে বাকিগুলো দেখতে পারবো, দরকার নাই। এইখানে আমি দেখব যে কোনো সিম্বল বা কোনো সিম্বলিক আইডিয়া, এই যে যেমন একটা ভালো আইডিয়া, এই আইডিয়াকে জেনারেট করে আমরা বিভিন্ন ধরনের লোগো তৈরি করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি তৃতীয় নাম্বার পেজে এই একটা ওই একটা দেখলাম, তৃতীয় নাম্বারে এই আরেকটা আইডিয়া দেখতেছি। মানে এইটাকে আমরা হুবহু দিব না, আমরা জাস্ট আইডিয়াকে মেকিং করতে পারি। এই যে যেমন দেখেন এইখানে একটা আইডিয়া আইডিয়া আছে এখানে। আচ্ছা, এইখানে সেই লোগোগুলো এইখান থেকে যদি আমি ইমেজ এক্সট্রাক্ট করি, তাহলে দেখি ওই লোগোটা আসে কিনা। যেহেতু আমরা বড় করতেছি হচ্ছে না, হ্যাঁ দেখি এখানে আমরা ইমেজ এক্সট্রাক্টের মাধ্যমে ইমেজগুলো নিতে পারি কিনা। হ্যাঁ, পারতেছি। সমস্যা এই যে আমরা এই ইমেজটার কথা বলছিলাম, যদিও এই ইমেজটা আমাদের অনেক ছোট দিছে। দেখেন, আমরা যদি চাই যে আমরা এই পার্টটা এইখান থেকে উপরের পার্টটা চাই না, আমরা নিচের পার্টটা ঠিক এই আঙ্গিকে তৈরি করব, বাট অন্য একটা দেখা যাচ্ছে এই যে ও লেটারের ভিতরে বা ও টেক্সটের ভিতরে, যেটা আমরা টেক্সটকে কাস্টমাইজ করে জাস্ট এই এলিমেন্টটা আমরা আমাদের মতো আর্ট করে, এই কপি না, আমরা আমাদের মতো আর্ট করে জাস্ট জিরো মানে ও লেটারের ভিতরে আমরা এটাকে একটা কাস্টমাইজ করতে পারি। আর কাস্টমাইজ করলে দেখবেন একটা সুন্দর একটা ইউনিক আইডিয়া ওইখান থেকে জেনারেট হয়ে যাবে। যেমন সিম্পলি আমরা এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে। আর আর অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে ইমেজগুলো এক্সট্রাক্ট করলাম। এটা হচ্ছে একটা হচ্ছে এআই ইমেজ এক্সট্রাক্টর। হ্যাঁ, এটা হচ্ছে একটা এক্সটেনশন, যেটা আপনি গুগল ক্রোমে সার্চ দিবেন যে এআই ইমেজ এক্সট্রাক্টর, দিয়ে সার্চ দিলে আপনি পাবেন। গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। ফর হচ্ছে ক্রোম ব্রাউজার। তাহলে ওইটা ইনস্টল করে নিলে আপনি যে কোনো ওয়েবসাইটে যে জাস্ট এইখানে ক্লিক করবেন, এই যে আইকনটায়, তারপরে এক্সট্রা কারেন্ট পেজে ক্লিক করলেই আপনার ওই পেজে যত ইমেজ আছে যা ডাউনলোড হয় না বা আপনি ওপেনও করতে পারবেন না, সেইগুলো আপনি ডাউনলোড নিমিশেই করতে পারবেন। খুব ভালো একটা এক্সটেনশন। যদি আপনারা খুঁজে কষ্ট করে না পান, আমাকে বললে আমি আপনাদের ব্যবস্থা করে দিব। এইখানে যে পার্টে আমরা লোগোগুলো ডিজাইন করলাম, ঠিক সেম লোকাও এই একই প্রসেসগুলো ইউজ করে। এখানে যদি আমরা লোকা নামে হচ্ছে লোগোর জন্য করি আর কি, রিকমেন্ড করি, তাহলে দেখেন এখানে কিন্তু বলছে যে আপনার ইন্ডাস্ট্রি টাইপগুলো লেখেন। এখানে আমাদের কি ধরনের লোগো ডিজাইন আমরা করব। আমরা যদি বলি এটা একটা হচ্ছে টেকনোলজি কোয়ালিটির, তাহলে টি তে চলে যাব।
আচ্ছা, টেকনোলজি নাই এখানে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি না, অ্যাপ্লিকেশন, অ্যাপার্টমেন্ট অ্যানিমেশন, হচ্ছে রেস্টুরেন্ট। আচ্ছা, টেকনোলজি দিয়ে একটু সার্চ দিই, TECH, এই যে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি দিলাম। এরপর হচ্ছে কন্টিনিউ। এরপরে দেখেন ও ডাইরেক্ট লোগোই দিয়েছে না কিনা, প্লিজ সাম লোগো ইউ লাইক, মানে কোন ধরনের লোগো, এই যে আমরা ক্লায়েন্টের কাছে চাই না যে আপনি কিছু ইনস্পিরেশন দিতে পারেন, অথবা আপনি সাদা কাগজে আপনার মানে হাত দিয়ে একটা ড্র করে বা ড্রাফট করে আমাদের দিতে পারেন, আমরা সেইটা অনুযায়ী বুঝতে পারবো যে আপনি আসলে কি চাচ্ছেন। হ্যাঁ, ওইরকম একটা ব্যাপার। এখানে জাস্ট ওরা বলতেছে আপনার ইন্সপিরেশনটা দেন, যে আপনি কি টাইপের লোগো থাকেন, লোগো আপনি পছন্দ করেন। আমি মনে করেন যে আমি এই টাইপের লোগো পছন্দ করি, এই টাইপের লোগো, এইটাও দিতে পারি। এরপরে হচ্ছে এটা দিলাম, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে আসতেছে কি কালার, আমি কালার ব্লু পছন্দ করি, সেটা তো আগেও বলছি। এরপর হচ্ছে যদি কোম্পানির স্লোগান থাকে, আমার স্লোগান নাই। এরপরে কি বলছে, সিম্বল টাইপ, কি টাইপের সিম্বল চান, টেকনোলজি অ্যান্ড ইনফরমেশনের সিম্বল দিলাম। এটা একটু বাড়তি পার্ট, যেটা আসলে আম, আমাদের কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। আচ্ছা, এখন দেখি কি জেনারেট করতেছে আমাদের জন্য। তবে হ্যাঁ, এই লোকাল যে ওয়েবসাইটটা না, এই ওয়েবসাইটের যে ব্লগগুলো আছে, এই ব্লগগুলো আপনারা কিন্তু পড়তে পারেন। ওদের মানে মাইন্ড ব্লোয়িং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে। হ্যাঁ, যেগুলো ওরা, মানে ওদের যে ভালো ভালো ডিজাইনাররা, ওরা কিন্তু ওইগুলো লেখে, এই যে ব্লগ, এই ব্লগে যে আপনারা ওদের আর্টিকেলগুলো পড়বেন। হ্যাঁ, যেমন দেখেন দ্য টপ দ্য টপ লোগো ট্রেন্ড অফ 2025, এটাই যাবেন। এই জায়গা কিন্তু ওরা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করে না। এইখানে হচ্ছে রিয়েল একজন গ্রাফিক্স ডিজাইনার বা একজন রিয়েল ডিজাইনার, বা ওরা ওয়ার্ল্ড ওয়াইড সার্চ করে যে ইনফরমেশনটা, সেটা ওরা এখানে 2025 সালের যে ট্রেন্ড টপিকসগুলো আছে, এইগুলো কিন্তু এখানে দেয়, দেখেন এই যায়। এই যে টপিকসগুলো, এই টপিকসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার 2025 সালের জন্য, খুবই ইম্পর্টেন্ট। এইগুলো যদি আপনি পড়ে ভালো করে বুঝে এটাকে আপনার মানে প্রফেশনাল লাইফে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা বড় মানে একটা ইনস্ট্রাকশন এখান থেকে আপনি পেয়ে যাবেন। ওকে, এটা আপনারা সেভ করে পড়াশোনা করবেন। আর এখানে এখনো দেয়নি স্টার্ট কাস্টমাইজিং, আমার তো লোগোই দিল না, তো আমি কিভাবে কাস্টমাইজ করব? আচ্ছা, এটা এটা হয়তো জেনারেট করতে ওদের একটু দেরি হয়, দেরি হোক, সমস্যা নেই। জাস্ট মোটামুটি আমরা বেসিক পার্টটা আর কি এখানে বুঝতে পারলাম, যে আমরা বেসিক্যালি আগের যে অপশনগুলো ছিল সেখানেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু টাস্ক ছিল, যেগুলো ওরা অটোমেটেড করতো। আর এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই যখন ডিরেক্টলি আমাদের কাছে চলে আসলো, তখন হচ্ছে তারা ইনফরমেশনাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমাদের সামনে আসছে, যেটা আমাদের সিম্পল কিছু ক্লিকের, সিম্পল কিছু তথ্যের সম্বলিত করার মাধ্যমে তারা নিজেরা নিজেদের মতো করে, একজন ডিজাইনার কেমন করে চিন্তা করে, সেই চিন্তাটা মাথায় রেখে তারা ওই জিনিসটাকে করে দিচ্ছে বা করে দেওয়ার ট্রাই করতেছে, এটাই হচ্ছে মেইনলি। আচ্ছা, এইখানে দেখেন, এখানে আছে প্রজেক্ট ফর র্যাবেল ফিট সোসাইটি। ওকে, এখানে আমরা একটু অল্প একটু পড়ি, যেখানে বলছে কি, র্যাবেট ফিট সোসাইটি অনলাইন কোচিং প্রোগ্রাম ইজ ডিজাইন টু এম্পাওয়ার individual to take control of their fitness journey from anywhere. It combines personalized training, nutrition, guidance, and community support to create a holistic approach to health and wellness. It's perfect for those looking for flexible, supportive, and empowering approach to fitness that challenge conventional method and encourage the individuality. Focusing on helping busy women. তাহলে এইখানে আমরা উপরেরটা পড়ে বুঝতে পারলাম যে ফিট, বা হচ্ছে কি বলে, এই যে ফিট যে কোচিং, যে কোচিং এ আর কি সাধারণত ফিটনেস সম্পর্কে মানে ট্রেনিং দেওয়া হয়, এই ধরনেরই একটা কিছু হেলথ অ্যান্ড ওয়েলথনেসের যে অ্যাপ্রোচটা, এই কোয়ালিটির একটা কোম্পানি রিলেটেড। এবং সেটাকে এজ রেঞ্জ যেটা বলে আমাদের, যখন আমরা কোনো প্রফেশনালি কোনো প্রজেক্টের কাজ করি, তখন দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্ট আমাদের মেনশন করে দেয় যে এজ রেঞ্জটা কেমন। কারণ এজের সাথে কালারের একটা কম্বিনেশন কম্বিনেশন থাকে। যেই এজের লোকরা মানে যে কালারটা পছন্দ করে, তার উপরে ভিত্তি করে অনেক সময় আমাদের এজটাও দরকার হয়, যে আমরা এই এজের হলে আমরা বুঝতে পারি যে এই কালারটা পারফেক্ট হবে। এবং যখন আমরা আপনার কিডের দিকে যাবেন, কিট কিট টাইপের লোগো যখন ডিজাইন করবেন, তখন কালারফুল কিছু খুঁজবেন, হাইলাইট যে কালারগুলো সেইগুলো, যা ট্রান্সপারেন্ট এইটা বেশি থাকবে আর কি, কি বলে, পোর্শনটা বেশি থাকবে, কালার যে ট্রান্সপারেন্টটা ওইটা একটু মানে উজ্জ্বল বেশি থাকবে, তাই না, এরকম আমরা খুঁজি।
আর হচ্ছে যখন মিড লেভেলের মানে এজ থাকে তখন একটু আমরা মানে খুব সফটনেস যে কালার্সগুলো সেইগুলো খুঁজি, এবং যখন বৃদ্ধ টাইপের হয় তখন কিন্তু একেবারে মানে একেবারে লাইট যে কালার, যেগুলো একেবারেই মানে হালকা কালার, সেটা আমরা অ্যাপ্রোচ করি। তো সেই হিসাবে এখানে যখন আমাদের এজ রেঞ্জটা আমরা পাইলাম 35, তো সেই ক্ষেত্রে আমরা এখানে বেশ কিছু এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা পড়লে আমরা বেশ কিছু পার্ট এখান থেকে আমরা নিতে পারি। যেমন এই লোগোটার ভিতরে আছে কি লংজিবিলিটি, লংজিভিটি, আর হচ্ছে সাস্টেইনেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এই যে তিনটা পার্ট, এই তিনটা পার্টকেও মাথায় রেখে কিন্তু আপনার ডিজাইনের সাথে অ্যাড করতে হবে। আই প্রিফার হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড অ্যাসেন্ট কালার। আই উড লাইক টু সি পার্পল, টিল, গ্রিন, তারপর হচ্ছে টার্কি, আর হচ্ছে বাট অলসো ওপেন আদার কালার। এইখানে দেখেন এতগুলো কালার দিছে, এরপরে আপনাকে বলতেছে যে ওপেন কালার আপনি যেটাই খুশি ইউজ করতে পারেন, তবে আমার পছন্দ হওয়া লাগবে। এখন এইখানে যদি ক্লায়েন্ট আপনাকে বলে দিত দুইটা কালার ইউজ করতে পারবেন, যে পার্পল অ্যান্ড টিল কালার, তাহলে কিন্তু আপনার জন্য এটা খুব সহজ হয়ে যেত। কিন্তু যখন ও বলতেছে যে অনেক ধরনের কালার আমার এখানে প্রয়োজন, তখন কিন্তু এটা আপনার জন্য একটা প্রচুর প্যারা হয়ে যাচ্ছে, তাই না? বেশ একটা প্যারা হয়ে যাচ্ছে। তো এখন আপনাকে কি করতে হতে পারে? এখন আপনাকে ডিজাইনটা এমন ভাবে করতে হবে যেন, বা এমন ভাবে ডিজাইনটা সিলেক্ট করতে হবে যেন ক্লায়েন্টের পছন্দ হয়। আচ্ছা, ক্লায়েন্টের পছন্দের জন্য আপনাকে এইবার কি একটা ডিজাইন করলে কাজ হবে? হবে না। আপনাকে মিনিমাম তিনটে ডিজাইন রেডি করতে হবে, এবং তিনটে ডিজাইনের ভিতরে আপনি কালার ভেরিয়েশন রাখতে পারেন কিন্তু অনেকগুলো। যেমন মনে করেন স্যাম্পল 1, স্যাম্পল 1-এ আপনি কালার ইউজ করলেন পার্পেল, টিল, হ্যাঁ। তারপরে হচ্ছে স্যাম্পল 1-এ আবার আর একটা কালার ভেরিয়েশন দিলেন, সেটা পার্পেল, গ্রিন, তাই না? তারপর আরেকটা দিলেন গ্রিন টার্কিস। এই যে কালারগুলো এইভাবে ভেরিয়েশন করে আপনি দিতে পারেন, এই ক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু আপনি যদি স্যাম্পল দেন 10টা, তাহলে কিন্তু ক্লায়েন্ট ওইটা চুজ করতে সময় নিবে, এবং আপনার সাথে মানে আপনার সময় নষ্ট হবে, এবং ক্লায়েন্ট তার পছন্দের যে জিনিসটা সেটা খুঁজে পেতে তার খুব কষ্ট হবে, এবং দেখা যাচ্ছে সে মানে আনইজি ফিল করে আপনার প্রজেক্টটা কি করতে পারে, আপনাকে না দিয়ে চলে যেতে পারে, বা আপনার সাথে কোনো কথা কোনোদিন আর নাই বলতে পারে। কারণ ক্লায়েন্টরা সবসময়ের জন্য মনে রাখবেন, অল্পতেই একটু বেশি রেগে যায় তারা। বুঝতে পারলাম? ক্লায়েন্টরা অল্পতে বেশি রেগে যায় কারণ তাদের সময় কম। তারা যে কাজটা আপনাকে দিয়ে করাতে আসে, তারা খুব অল্প সময়ের ভিতর দিয়ে করিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মানে ক্লায়েন্টরা সবসময় জন্য ক্লিয়ারিটি এবং সফটনেসটা বেশি পছন্দ করে। তারা খুব অল্প কথায় মানে কাজটা যেন হয়ে যায় এইটা পছন্দ করে। আপনি যদি যত বাড়াবেন, যত তার সাথে কথা বেশি বলতে যাবেন, তত আপনার জন্য মানে ডেঞ্জার পয়েন্ট তৈরি হবে। তবে হ্যাঁ, তার সাথে ফ্রেন্ডলি, মানে প্রজেক্ট শেষ করে আপনি ফ্রেন্ডলি আচরণ করে আপনি তার থেকে কিন্তু আরো বড় বড় বা আরো ভালো ভালো প্রজেক্টগুলো আপনি তার কালেক্ট করতে পারেন, এটা ঠিক আছে। বাট আপনি কাজ করে দিলেন না, তার আগেই আপনি কাজ পাওয়ার জন্য উদগ্রীব হয়ে গেলেন, অন্য কোনো কাজ থাকলে দিতে পারেন, মানে ফালতু আলোচনা যেটা বলে, এটা যদি আপনি করা ধরেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা ভুল কাজ করবেন, এবং ক্লায়েন্টটা আপনার হারিয়ে যেতে পারে, তাই না? তাহলে এখানে বলছে কি র্যাবেল ফিট সোসাইটি। এইবার আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিভাবে সহযোগিতা নিয়ে এখান থেকে মানে যে এটা আমাদের আইডিয়াটা জেনারেট করতে পারি। আমরা এখানে জেনারেলি একেবারে বেসিক ভাবে এখানে আমরা লিখব যে এটা প্রম্পট না, মানে প্রম্পটের এটাও প্রম্পট, কারণ এখানে যা দিব সেটাই প্রম্পট। বাট আমরা বেসিক ভাবে লিখতেছি, আই নিড লোগো ডিজাইন ইন্সপাইরেশন ফর দিস প্রজেক্ট। একেবারে বেসিক, ভেরি বেসিক প্রজেক্ট। আচ্ছা, তার আগে আমি আর একটু আলোচনা করে নিই, আমরা একটু চ্যাট জিপিতে আবার যাই। এইখানে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আই নিড টাইপ অফ লোগো অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর দ্য লোগো ডিজাইন প্রজেক্ট। আই নিড, আই আই নিড, এখানে থিঙ্ক হয়ে গেছে। আই নিড টাইপ অফ লোগো অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর ফর দ্য লোগো ডিজাইন প্রজেক্ট। আচ্ছা, এখানে আমাকে গ্রামারলি কিছু অ্যাড করে দেওয়ার জন্য বলতেছে, মানে ফিক্সড করে দেওয়ার জন্য আমি দিলাম। এরপরে হচ্ছে এইখানে আমরা ইন্টারপ্রেস করব, এরপরে কোটেশন দিয়ে আমরা এই যে ইটা আছে প্রজেক্টটা আছে, টোটাল প্রজেক্টটা
আমরা এখানে ওকে সব দিব, মানে কোনো ইনফরমেশন বাদ রাখবো না, ঠিক আছে। দেওয়ার পরে কন্ট্রোল+V, এবার কোটেশন শেষ করে আমরা ইন্টারপ্রেস করব। এবার দেখিও কি বলে। লোগো টাইপ, এখানে সিম্বল প্লাস টেক্সট মানে কম্বিনেশন মার্ক, ওয়ার্ড মার্ক দিতে বলতেছে, আবার বলতেছে অ্যাবস্ট্রাক্ট মার্ক। হুম, তিনটাই হতে পারে। এবার ইন্ডাস্ট্রি বলছে কি হেলথ অ্যান্ড ফিটনেস। আচ্ছা দেখেন, এখন আমি মনে করেন এখানে অল্প কিছু পড়ছি, বেশি সব কিছু পড়ি নাই। না পড়ে আমি কি করছি, ওর কাছে শর্টকাটে জিজ্ঞাসা করছি যে আমার এত সময় নেই পড়ার। আমি ওকে বলছি যে এটা আসলে কি টাইপের লোগো হবে, এরপর হচ্ছে এটা ইন্ডাস্ট্রি টাইপটা কি। ও কিন্তু আমাকে বলে দিছে তিনটা টাইপে আমি লোগোটা ডিজাইন করে দিতে পারি। ওই যে আমি বলছিলাম যে আপনি চাইলে তিনটা সিম্বল বা তিনটা পার্ট দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির সহযোগিতা নিয়ে একটা সিম্বল প্লাস টেক্সট, একটা ওয়ার্ড মার্ক আর একটা অ্যাবস্ট্রাক্ট সিম্বল দিয়ে তৈরি করে আপনি ডিজাইনটা সাবমিট করতে পারেন। ওকে, এবার ওকে জিজ্ঞাসা করেন হট কালার না আই নিড টু ইউজ টু কালার ফর লোগো। হট কালার WOULD would be better, এটা দি। এই যে দেখেন, এখানে আপনি ওই যে কালারগুলো দিছে আপনাকে, যতগুলো কালার মানে লিস্ট দিছে, আপনি তো জানেন, বুঝতে পারতেছেন না যে আমি কি কি কালার ইউজ করলে আমার জন্য ভালো হয়। এখানে দেখেন কি বলছে, ব্ল্যাক অ্যান্ড পার্পেল। একটা ব্ল্যাক অ্যান্ড পার্পেল দিবেন, একটা ব্ল্যাক অ্যান্ড টিল দিবেন, একটা ব্ল্যাক অ্যান্ড টার্কিশ দিবেন, একটা ব্ল্যাক অ্যান্ড গ্রিন দিবেন, হোয়াইট অ্যান্ড পার্পেল দিবেন। এইভাবে একটা স্যাম্পলের মনে করেন পাঁচটা, পাঁচটা না দিলেন এই চারটে, উপরে চারটে অথবা উপরের দুটো, এই দুটো করে কালার ভেরিয়েশন দিয়ে দিবেন। তাহলে কি আপনার কাজটা কি অনেক সোজা হয়ে গেল না? অনেক মানে কেটে সেটে এই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে কি করলো, এত হেল্প করলো যে এই জিনিসগুলো রেডি করতে আপনার দেখা যাচ্ছে একটা দিন সময় নষ্ট হতো, যেখানে আপনি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনি এই যে মানে যে একটা সিদ্ধান্তে যাবেন, এই সিদ্ধান্তটা আপনার সামনাসামনি চলে আসলো। এখন আপনি মাইন্ড ম্যাপিং করে আপনি ওদের যে, সরি, ওদের দেওয়া আছে, এই যে ইনস্পিরেশন দেওয়া আছে, এটা কি দেখে নি, র্যাবিট ফিট সোসাইটি, না এটা ওটা না, এটা ইনস্পিরেশন না, ও এটা তো আলাদা। এই যে র্যাবিট ফিট সোসাইটি, এই যে ইনস্পিরেশন, এই যে মনে করেন ইনস্পিরেশন গুলো আপনাকে দিছে, এই ইনস্পিরেশনটা দেখে আপনাকে লোগো ডিজাইনটা কমপ্লিট করতে হবে। আচ্ছা ঠিক আছে, এনে অনেকগুলো মার্ক আছে এখানে। যদিও অ্যাবস্ট্রাক্ট মার্কের এই যে ফিস দেখা যাচ্ছে, আর হচ্ছে কম্বিনেশন মার্ক বেশিরভাগই। তো এইখানে দেখেন এই ইনস্পিরেশনটা কিন্তু আপনি নিতে পারেন। আমি আমি যদি আমার সফটওয়্যারে চলে যাই, সেখান থেকে আমি একটা নির্দিষ্ট আর্টবোর্ড নিই এবং আর্টবোর্ডের মাধ্যমে আমি এখানে র্যাবিট ফিট সোসাইটি যে নামটা আছে। আচ্ছা, এখন ডিজাইনে যত তাড়াহুড়ো করবেন তত ডিজাইন খারাপ হবে, এটা স্বাভাবিক। আর যদি কন্টেস্ট করতে যান সেই ক্ষেত্রে আপনার একটু তাড়াহুড়ো করে দিতে হবে, এটার আবার কোনো বিকল্প নাই। সেইখানে যতটুকু সময় নিয়ে আপনার করতে পারেন সেই হিসাবে দিবেন। কারণ দেখা যাচ্ছে কিছু কিছু ডিজাইনারের ডিজাইনের কন্টেস্টের আর কি প্রজেক্টের থাকে, মেয়াদ থাকে একদিন, 24 ঘন্টা বা 7 ঘন্টা, 5 ঘন্টা এরকম থাকে। তো সেই ক্ষেত্রে ওইখানে একটু তাড়াহুড়ো করে দিতে হয়। তারপরে যেগুলো 6-7 দিনের যে কন্টেস্টগুলো ওইগুলো দিতে হয়, তাহলে প্রথম 2-3 দিন হচ্ছে রিসার্চ করতে লেগে যায়, তারপরে একসাথে দেখা যাচ্ছে আপনি অনেকগুলো ডিজাইন দিতে পারেন। তবে কন্টেস্টে কিন্তু আবার তিনটে ডিজাইন দিয়েন না, যে কন্টেস্টে আমি তিনটা ডিজাইন দিলাম তার ভিতর থেকে আমার বেটার ডিজাইনটা কন্টেস্ট মানে যে হোল্ডার সে উইন করলো, তাই সেটা কিন্তু আপনি অনেক ভুল করবেন। কন্টেস্ট যদি ইউজ করেন তাহলে আপনার মানে অ্যাজ পসিবল অ্যাজ, যত সম্ভব, মানে যতগুলো সম্ভব এতগুলো দিয়ে আপনি কন্টেস্টে সাবমিট করবেন। যত অ্যাঙ্গেল আপনার মনে আসে, যত কালারের আপনার মনে আসে, এতগুলো দিয়ে আপনি সাবমিট করবেন। তাহলে উইনের প্রভাব মানে পসিবিলিটি বেড়ে যায়। তবে হ্যাঁ, অবশ্যই আপনার ধীরে সুস্থে মানে মাইন্ড ম্যাপিং করে সিস্টেমটাকে একবারে একেবারে হচ্ছে কানায় নিয়ে এসে, একেবারে কর্নারে নিয়ে এসে তারপরে আপনি আপনার ডিজাইনটা শুরু করবেন। কারণ দেখবেন প্রথম পর্যায়ে আপনার ডিজাইন মাথায় আসবে না। এরপরে আমি যে জিনিসগুলো দেখালাম এই পার্টগুলোতে রেডি করে যখন আপনি একটা ডিজাইন রেডি করবেন, প্রথম 2টা 3টা ডিজাইন করতে একটু কষ্ট হবে, এরপরে শুধু মাথায় আসতেই থাকবে, আসতেই থাকবে। তখন ওই যা আসতে থাকবে সেইগুলো সাবমিট করবেন, দেখবেন ইনশাল্লাহ মানে আপনার উইন হওয়ার যে ইটা পসিবিলিটি ওটা অনেক গুণ বেড়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যখন প্রথম প্রথম কন্টেস্ট করতাম এই থিওরিগুলো মানে বেশি অ্যাপ্লাই করতাম, এতে করে আমাদের প্রচুর আর কি কন্টেস্ট উইন হতো। এখন তো মনে করেন ওই রকম কন্টেস্ট মানে দেওয়ার সময়ই নাই যে এতগুলো কন্টেস্ট দিব বা এতগুলো
মানে এন্ট্রি সাবমিট করব, এই সময়টা আর কি নাই, যেহেতু পার্সোনাল কাজ, ক্লায়েন্টের কাজ, তারপরে নিজের স্কিল গড়া, এই সম্পর্কে অনেক সময় দিতে হয়। তো সেই হিসাবে এইগুলো আর পারি না। যেহেতু আপনারা যারা নতুন আছেন, যারা অলরেডি অনেকে কন্টেস্টে মাস্টার রোলে আছেন, তাদের ব্যাপার আলাদা। কিন্তু যারা আপনারা কন্টেস্ট নতুন করে দিচ্ছেন, তাদের জন্য সাজেশন হচ্ছে কন্টেস্টে কখন এক দুইটা ফাইল বা এক দুইটা ডিজাইন দিয়ে আবার বের হয়ে আসবেন না। ওই কন্টেস্টটা যদি আপনি ভালো বুঝে থাকেন, এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আপনি একটা পার্টে গিয়ে পৌঁছান, যে না আমি এখন বুঝছি, যেমন ও এই জায়গা আমাদের বুঝাই দিল, তাহলে আপনার জন্য কি হবে, সুবিধা হয়ে গেলে এরপরে আপনি ডিজাইনগুলো সাবমিট করতে থাকবেন। তাহলে দেখবেন উইনের হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আচ্ছা, এইবারে আমি যদি এখানে ওকে বলি, যেহেতু আমি অনেক কিছু জিজ্ঞাসা করছি দুইটা পার্ট, এবার আমি বলি যে আই নিড সাম ইনস্পাইরেশন, ডিজাইন ইনস্পাইরেশন অবশ্য, ডিজাইন ইনস্পাইরেশন, উড ইউ প্লিজ গিভ মি সাম লোগো ডিজাইন, দেখি কি বলে। এই যে ও কিন্তু আর্ট করে দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক প্ল্যান, মানে এটা কিন্তু আমাদের প্রিমিয়াম না। প্রিমিয়াম করলে এরকম যতগুলো চাইবেন ততই পাবেন, কিন্তু এখানে হয়তো সর্বোচ্চ আমরা তিনটে চারটে অথবা পাঁচটা ইমেজ এইভাবে পেতে পারি। এই যে ও আমাদের কি ইন্সপিরেশন দিচ্ছে, তবে এই বেসিকটা ইন্সপিরেশনটা আপনি ভালো পাবেন না। ঠিক আছে, এই যে ডিজাইনটা দিছে, এই যে আমি যদি এখানে লিখি আই নিড মোর, আই নিড মোর, প্লিজ মেক ইট ইউনিক অ্যান্ড প্রফে এস এস আই প্রফেশনাল, দিই, তাহলে দেখি কি আসে। দেখেন এখানে একটু ও প্রফেশনাল করার চেষ্টা করতেছে। ও কিন্তু আপনাকে যে ডিজাইনগুলো দিচ্ছে, এটা কিন্তু 100% বা 100% কিন্তু আপনি পাচ্ছেন না, অথেন্টিক সোর্স কিন্তু পাচ্ছেন না। বা হচ্ছে আপনাকেও ভালো আউটপুট দিতে পারছে না, যেহেতু আমাদের বেসিক প্ল্যান, তাই আউটপুটটা হয়তো ভালো দিতে পারছে না। তারপরে আমি ওকে জিজ্ঞাসা করি যে অ্যাকর্ডিং টু দিস প্রজেক্ট আই নিড এ ইফেক্টিভ প্রম্পট ফর লোগো ডিজাইন উইথ এআই ইমেজ tool. According to this project, I need effective prompt for logo design with AI image generation tools. For this project, according Dana, for this project, I need effective prompt for logo design with AI image generation tool. তাহলে হচ্ছে এইখানে আমি ক্লিক করি, এবার ও আমাদের একটা প্রম্পট দিবে, যে প্রম্পটটা আমরা ওকেই অ্যাপ্লাই করব। হ্যাঁ, অ্যাপ্লাই করে ওকেই আমি মানে হচ্ছে ডিজাইন করতে বলবো। স্টাইল ফোকাস, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ক্রিয়েটিভ প্রম্পটস, মানে যে কয়টা শেপে আপনি লোগো ডিজাইন করতে যাচ্ছেন, প্রত্যেকটা শেপে কিন্তু ও আমাদের আলাদা আলাদা স্পেসিফিক ভাবে মানে আমাদের একটা প্রম্পট দিয়ে দিচ্ছে, তাই না? এখানে এ মডার্ন মিনিমালিস্টিক লোগোই দেখেন, এখানে আবার ব্র্যান্ড নেম দিয়ে দিছে। তাহলে কনসেপ্ট যে উদাহরণ সেটাও আপনাকে দিতে হবে, হ্যাঁ, কালারটা দিতে হবে। এইভাবে দেওয়ার পরে তারপরে আপনাকে প্রম্পট লিখতে হবে। এটা হচ্ছে জেনারেল লোগো প্রম্পট। এবার স্টাইল ফোকাস প্রম্পট, এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েটিভ প্রম্পট, তারপরে অডিয়েন্স স্পেসিফিক প্রম্পট। এই যে প্রম্পটগুলোর আপনার টেমপ্লেট দিল, এই টেমপ্লেটের ভিতরে আপনাকে স্পেসিফিক অডিয়েন্সটা ফাইন্ড আউট করে লিখতে হবে। তারপরে থিম কালার কি ধরনের হবে, তারপরে স্টাইলটা দিবেন, ও কালারটা হচ্ছে এইখানে, মানে কি ধরনের থিম হবে হাইলাইট করতে হবে, সেই থিমটা ব্যালেন্স, স্ট্রেংথ, ট্রান্সফর্ম, যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো এখানে পার্ট আছে দেখবেন। এই পার্টের ভিতরে দিয়ে দিয়ে আপনি কি করবেন, একটা প্রম্পট তৈরি করবেন। আচ্ছা, এইটা যদি আমি এইটা না করি, আবার এটাকে অ্যাপ্লাই করতেছি কিভাবে, প্রজেক্টটা ডিরেক্টলি দিয়ে দিচ্ছি আমি ওকে।
ও মনে হয় বুঝতে পারেনি, যার কারণে আমাকে টেমপ্লেট দিয়ে দিছে। এইবার দেখেন, ও কিন্তু নাম ধরেই, মানে ও প্রজেক্টটা সেই সময় বুঝতে পারেনি। হ্যাঁ, মডেলকে কিন্তু বোঝানোর দায়িত্ব আপনার। মডেলকে যদি আপনি না বোঝাইতে পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনি আউটপুটটা ভালো পাবেন না। এই জন্য আপনাকে মডেলকে বোঝাইতে হবে। এই যে মডেলকে বোঝাইলেন, এবার মডেলকে বোঝানোর পরে কি করলো, মডেল আপনাকে সুন্দরভাবে আপনার প্রম্পট তৈরি করে দিল। এইবার এই প্রম্পট অনুযায়ী আপনি নতুন একটা যেটা আছে, এইখানে আমি ওকে প্রম্পটটা সাবমিট করে দেখি কি বলে ও। যেহেতু এটা একটা প্রম্পট, ও নিজেই তৈরি করছে, এই প্রম্পটের আন্ডারেও একটা লোগো ডিজাইন করতেছে, দেখি কি করে। এই দেখেন, এইখানে কিন্তু সুন্দর একটা আইডিয়া ও নিজে জেনারেট করে দিছে, যেটা আমি বলার পরে ও বুঝতে পারিনি। এই যে কি বলছে, ইউ হ্যাভ রিচড ইউর ইমেজ ক্রিয়েশন লিমিট, মানে এই আমরা কি এখন আর কিন্তু হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি দিয়ে আর কোনো লোগো বা কোনো ইমেজ ক্রিয়েট করতে পারবো না। হ্যাঁ, আমাদের লিমিট শেষ। তো এই দেখেন, এইখানে যখন ওরে দিয়ে আমি প্রম্পট তৈরি করলাম, আমি আগে পরে বলছি, দেখেন ও আমাকে ডিজাইন কি দিছে। এই যে ডিজাইনটা আসলে দেখাই যায় না বা ভালো লাগতেছিল না, বাট এইখানে প্রম্পটের সঙ্গে সঙ্গে ও ডিজাইনটা কিন্তু খুব ইউনিক ভাবে করে দিছে, যেটা আসলে আমাদের দরকার না, তারপরেও মনে হচ্ছে যে একটা ভালো আউটপুট এখানে পাইছে। অর্থাৎ যদি আমাদের প্রিমিয়াম কেনা থাকতো, তাহলে আউটপুটটা কিন্তু আরো ভালো হতো। আচ্ছা, লোগো জেনারেটরের জন্য আইডিওগ্রাম মনে হয়, যেটা রাসেল ভাই আপনাদের দেখাইছে, এই আইডিওগ্রাম যে এআই যে ওয়েবসাইটটা আছে, এটাতে কিন্তু আপনারা মানে মোটামুটি একটা ভালো ধারণা পেতে পারেন। তো আমরা কি করব, ও যে প্রম্পটটা তৈরি করে দিছে, আমরা সেই প্রম্পটটা দিয়ে আমরা আইডিওগ্রামে একটা লোগো ডিজাইন করার চেষ্টা করব। এই যে এই প্রম্পটটা নিই, এইখানে দিয়ে আমরা একটু এইখান থেকে আমাদের অটোতে দিয়ে দিলাম, ডিজাইনে দিই। ডিজাইনে দেওয়ার পরে এখানে আমরা 1:1 রাখলাম, মডেল 2.0 হচ্ছে রিলিজ হয়েছে, এটা দিলাম। কালার প্রিফারেন্স এই যেটা আছে এটাই থাকবে, কারণ যেহেতু এটা হচ্ছে গিয়ে ওমেনদের জন্য। আর এইখানে ম্যাজিক প্রম্পট অন। আচ্ছা, এখানে আর কিছু নেই, আমরা জেনারেটে দিয়ে দিই। এখানে আপনি প্রাইভেট করতে পারবেন না, প্রাইভেট করতে গেলে আপনাকে অবশ্যই আপগ্রেড করে নিতে হবে। 25 সেকেন্ড বলছে। আচ্ছা, 25 সেকেন্ড আসতে থাক। আমরা এখানে নামটা লিখে রাখি, যে আমাদের লোগোর নামটা কি ছিল। আচ্ছা, এইখানে ওকে আমি আরেকটু করতে পারি, আরেকটু জ্বালাইতে পারি। জ্বালাইতে পারি মানে কি বলবো কি, যে উড ইউ প্লিজ সাজেস্ট সাম ফন্ট নেম ফর দিস লোগো। ও অবশ্যই ফ্রি লোগো আর প্রিমিয়াম প্রিমিয়াম ফন্টের সাজেশনও দিবে। তার ভিতর থেকে এখানে আমাদের যেটা আম, মানে ফ্রি ফন্ট, সেটা দিয়ে আমরা ডিজাইন করতে পারি। এই প্রক্সিমা নোভা কিন্তু একটা ভালো ফন্ট। এটা কি আমারটাই ইনস্টল করা আছে কিনা দেখিনি, যদিও কয়েকদিন আগে আমি হচ্ছে উইন্ডোজ দিছি। সেখানে আমি ফন্ট গুলো যে ইনস্টল করবো, এটা আর আমার মনে নাই। যেগুলো ছিল সেইগুলো দিছি, বাট এটা মনে নাই, কারণ আমার অনেক সুন্দর সুন্দর ফন্ট ছিল। না, আছে এটা। আচ্ছা, এইটা নিয়ে বলছে ডিজাইন করতে, আমরা এটা নিলাম, বা এটা সাজেশনে দিছে, আমরা এটা নিলাম আর কি। আমরা এটাকে কি করব, এটা হচ্ছে সবগুলো আপার কেস করে দিলাম। মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। আচ্ছা, ওর কাছ থেকে সাজেশন নিয়েই কিন্তু আমরা এটা নিলাম। আবার এইখানে আরো কিছু আছে, লরা আছে, এইগুলো মনে হয় প্রিমিয়াম। হ্যাঁ, যেটা প্রিমিয়াম হোক না কেন, আমরা ফ্রি প্রিমিয়ামের যে নামগুলো আছে দেখেন, এই নামগুলো দিয়েও কিন্তু আমরা ফ্রি ফন্ট খুঁজে পাবো গুগলে সার্চ দিলে। অনেকে কি করে, প্রিমিয়াম ফন্ট গুলো কিনে। এই গথম একটা ভালো ফন্ট লোগো ডিজাইনের জন্য। তো এই যে ফন্ট গুলো আছে, এর ভিতরে যদি প্রিমিয়াম কিছু থাকে, সেগুলো আপনারা গুগলে ফ্রি লিখে সার্চ দিবেন। তাহলে অনেক আছে ব্লগার বা অনেক আছে যাদের নিজস্ব ওয়েবসাইটে, তারা এইগুলো কিনে ফ্রিলি সবাইকে, ডিজাইনারকে মানে দেওয়ার জন্য আর কি দিয়ে রাখে। এবং ওয়েবসাইটে রিচ বাড়ানোর জন্য বলেন, আপনার ট্রাফিক বাড়ানোর জন্য বলেন, যাই বলেন না কেন, সেটার জন্য তারা এগুলো দিয়ে থাকে। আর এই এই ক্ষেত্রে আমরা এই উপকারটুকু পেয়ে থাকি। ওইটা নিয়ে আপনি তখন কাজ করতে পারবেন। আচ্ছা, আমাকে কি দিছে? হ্যাঁ, দিছে। সেটা গেল কই? এইখানে। আচ্ছা, এইটা আসছে দেখেন। এটা ও হচ্ছে আমাদের বেশ কিছু শেপ দিয়ে আমাদের কিছু লোগো তৈরি করে দিয়েছে। তার ভিতরে এইটা চতুর্থ নাম্বারটা মোটামুটি একটু দেখা যাচ্ছে, বাট আমাদের জন্য গ্রহণযোগ্যতা খুবই কম। কারণ দেখেন, এই যে শেপটা দিছে, এই শেপ অনুযায়ী যদি আমরা সেম লোগোটা ক্লায়েন্টকে দিই, এটা কিন্তু পাবলিক। দেখেন,
এইটা এখানে যখন আমরা জেনারেট করছিলাম তখন কি হয়েছিল, পাবলিক হয়ে গেছিল। আমরা এইটাই যদি ক্লিক করি তাহলে দেখেন, আমরা যদি বেসিক নিই $60 এক মাসের জন্য, তাহলে দেখেন কোয়ালিটি এক্সপোর্ট আছে, প্রাইভেট জেনারেশন, এই যে এইটাই আপনি প্রাইভেট জেনারেশন পাবেন। তার মানে আপনি যদি বেসিক এটা কেনেন তাও আপনি প্রাইভেট পাবেন না। তার মানে আপনি এটা কিনলেও যেইগুলো আপনি তৈরি করবেন লোগোগুলো সেগুলো কিন্তু পাবলিক থাকবে। এবং ক্লায়েন্ট যে কোনো সময় দেখা যাচ্ছে আইডিওগ্রামে যদি ঢোকে অথবা গুগল সার্চের রেজাল্টে যদি চলে আসে তাহলে কিন্তু তার সামনে চলে যাবে। কিন্তু আপনি যদি এই প্ল্যানটা নেন তাহলে কি হবে, আপনার ডিজাইনগুলো হাইড থাকবে। সেই ক্ষেত্রে একটা পসিবিলিটি আছে যে ক্লায়েন্ট দেখবে না, তারপরেও অ্যাজ এ ডিজাইনার আপনাকে যদি একজন প্রফেশনাল সাকসেসফুল ডিজাইনার হতে হয়, অবশ্যই কপি ডিজাইন ক্লায়েন্টকে দিবেন না। এআই আপনাকে সহযোগিতা করবে, আর এআই সহযোগিতা নিয়ে আপনাকে ডিজাইনটা ইউনিকভাবে ফুটিয়ে তুলতে হবে। ঠিক আছে? তো আমি প্রিফার করি যে আপনি হচ্ছে কি আমার মানে মাইন্ডে যেটা আসতেছে, যেহেতু আপনাদের একটা ডিজাইনের বেশি তো দেখাইতে পারবো না, আমি একটা ডিজাইন নিয়ে একটু করি। তো আমার মতে এই ধরনের ডিজাইনগুলো আমি এই প্রজেক্টের জন্য রেডি করবো। এটা হচ্ছে এক একজনের কনসেপ্ট এক 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 ধরনের। হ্যাঁ, ওকে, এক একজনের কনসেপ্ট এক এক ধরনের। আমি এই যে শেপটা, এই শেপে লোগোটা ডিজাইন করব, এর জন্য এই যে স্ট্রোকটা, এই স্ট্রোকটার মানে যে সাইজটা, সেটার জন্য আমি আলাদা করে রাখলাম, কারণ আমি যেন আইড্রপার টুল দিয়ে শেপটাকে আমার মতো করে সুন্দর করে দিতে পারি। হ্যাঁ, মানে এক ক্লিকেই যেন ওটাকে আমি দিতে পারি। আচ্ছা, এইখানে তারপর হচ্ছে আমি সাইডে এটা রাখতেছি, ও পাশাপাশি দুইটা। এটা রাখার কারণ কি আমরা একটু দেখতে পারবো। আমরা এটাকে একটু রাউন্ড করতেছি, কারণ এই কনসেপ্টটা আপনাদের বলতে বলতে আমার মাথার ভিতরে মনে করেন আসছে। এখন সেই অনুযায়ী আমি ডিজাইনটা রেডি করব। ঠিক আছে? এইখানে এই দুইটাকে করলাম। এরপরে আমরা একটা স্ট্রোক নিচ্ছি, দেখেন এই স্ট্রোকটা মনে করেন যে 0.5 আছে, আমি এরকম একটা স্ট্রোক নিলাম। এখন স্ট্রোকটা নেওয়ার পরে আমি কি এখানে বারবার করে ক্লিক করে এটা যত ছিল এটা করব না, এটা সিলেকশন থাকা অবস্থায় আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেম মাপের আমার কি চলে আসবে, আমার একটা স্ট্রোক হয়ে যাবে। এবার হচ্ছে আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি এইখান থেকে এটা দিলাম, দেওয়ার পরে আমি এইটার একটা কপি এই সাইডে রাখতেছি। কারণ দেখেন, অনেক সময় অনেক কাজ করতে গেলে এই যে কন্ট্রোল+K প্রেস করার পরে আমাদের হচ্ছে এই যে ফাইল হ্যান্ডেলিং, এই ফাইল হ্যান্ডেলিং এই জায়গায় অনেকের 2 মিনিট বা এই যে 1 আওয়ার দেওয়া থাকে। হ্যাঁ, তো এখানে আপনার 30 সেকেন্ড করে দিবেন। 30 সেকেন্ড করে দেওয়ার কারণটা কি, আপনার 30 সেকেন্ডের ভিতর যে কাজটা সেটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আপনি যদি 1 ঘন্টা করে দেন তাহলে কি হবে, 1 ঘন্টার পরের যে মানে 1 ঘন্টা করার যে কাজগুলো এইগুলো কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে? এই কারণে আপনাকে 30 সেকেন্ড দিতে হবে, যাতে করে আপনি কাজ করার 30 সেকেন্ডের ভিতরে যেন আপনার কাজটা সেভ থাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এই সফটওয়্যারটা যদি কেটে যায় তাহলেও কিন্তু মানে আপনি আপনার যখন ওপেন করবেন তখন এটা রিকভার হিসেবে আবার ওপেন হবে। আবার কন্ট্রোল+X করলাম, ফাইনাল এন্ডিং গেল। পারফরমেন্স না, ইউজার এক্সপিরিয়েন্স না, মিনিট। এই যে এইখানে ট্রাকিংটা দিবেন হচ্ছে 1,000 ট্রাকিং। তার মানে এইখানে 1,000 দিয়ে রাখলে কি হবে, আপনি যতবার কাজ করবেন 1,000 বার ব্যাকে আসতে পারবেন, প্রিভিয়াস আসতে পারবেন। ঠিক আছে? এই জন্য 1,000 বার দিয়ে দিবেন। আর সবচেয়ে ভালো হয় ওইটা তো সেটিং করলেনই, ওইটার পরে না তাকিয়ে আপনি আপনার নিজস্ব মেথড তৈরি করবেন। এখান থেকে একটা শেপ নিছি, শেপটার একটা ডুপ্লিকেট আমি এখানে রাখছি। এবার এটাকে আমি কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করার পরে আমি এইখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে, ওই যে বলছিলাম শেপ বিল্ডার টুলের গুরুত্ব কতটুকু এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। ওকে, এই হচ্ছে সেটা। এখন এইখান থেকে আমি এটার মিডিল বরাবর একটু কেটে দিলাম, আর এইখানেও আমরা একটু কেটে দিব, এটা লাগবে না। এটা জাস্ট একটা প্রসেস আপনাদের দেখাচ্ছি আমি, যে আমরা ওই প্রজেক্টের জন্য একটা লোগো তৈরি করতেছি, এটা ছাড়া আর কিছু না। ওকে, এখন হচ্ছে আমাদের এই যে যে শেপটা আছে এই শেপটার বরাবর আমরা, যেহেতু এখানে কি বলছে র্যাবেল ফিট সোসাইটি, আমি চেষ্টা করতেছি এটা আর এবং এটা এফ দেওয়ার। ওকে, সোসাইটি। আচ্ছা, এইটাকে একেবারে কর্নার একটা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, আমরা এই কর্নারটা ঠিক করতে হবে।
বানানোটা ঠিক করার জন্য আমি একটা গাইড নিলাম। গাইডটার একটা কালার দিই, রেড কালার। তারপরে এটাকে আমরা সামনের দিকে আগায় দিই। ওকে, এইবার পারফেক্ট। এখন হচ্ছে এইখানে আমরা কি করব, এই দুইটাকে আমরা দুই সাইড থেকে ডিলিট করে দিব। শেষ। দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে একটু ছোট করে দিই। দেখেন, এখন আপনি এই পার্টটাকে, এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্টটাকে একটু মানে চাপাই দিতে চাচ্ছেন, তখন কি আপনি এইভাবে যদি ক্লিক করেন তাহলে কি হবে, এই সব মিলে একেবারে উপরের দিকে উঠে যাবে। তো আপনি চাচ্ছেন শুধুমাত্র এই দুইটা পার্ট, এই জন্য ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কর্নারটা আর এই কর্নারটা দিয়ে আপনি উপরের দিকে উঠাই দিবেন। আচ্ছা, এখানে একটা স্ট্রোক ছিল, তো এই স্ট্রোকটা বারবারই হচ্ছে। আমরা এইবার হচ্ছে এইখানে আরেকটা আছে, এটাও ডিলিট করে দিই। এইটা এবং এইটা আমরা একটু সামনের দিকে আগাই দিলাম। ওকে। আচ্ছা, ব্যাস এনাফ। এরপরে আমরা একটা সার্কেল নিব। সার্কেলটাকে আমরা এস শেপ শেপ দেওয়ার চেষ্টা করব, তবে কতটুকু পারবো কিনা জানি না, দেখি চেষ্টা করে। যেহেতু এখন মাথায় আছে, বাকিটুক দেখা যাক। এখন এইটা যখন আমরা এক্সপান্ড করছি, এখন কি আমি হাজার চাইলে বুঝতে পারবো যে আমার স্ট্রোকটা কত? আমি যদি এইটা আর এই দুইটা যদি না রেখে দিতাম, তাহলে এখন আমি হঠাৎ করে ভুলে গেলাম যে আমি কত স্ট্রোক নিয়েছিলাম। আমাকে আবার এখান থেকে আর একটা স্ট্রোক নিয়ে বারবার এখান থেকে ক্লিক করে করে আমাকে ওই স্ট্রোকের সমান আনতে আমার অনেকক্ষণ কেটে যেত। তো এখন আমি কি করব, এই যে একটা নিলাম, সার্কেল নিলাম ইলিপস টুল দিয়ে। নেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কি করবো, আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করলে সেম শেপে এখানে চলে আসবে। আমরা একটু এটাকে ভিতরে দিয়ে দিব। দেওয়ার পর আমরা একটু ওইটাকে একটু উপরে উঠাই দিই, একটু নিচের দিকে নিয়ে আসি। তারপরে আরেকটা সার্কেলের একটা পার্ট আমি রাখলাম। তারপরে এই সার্কেলটাকে আমি এক্সপান্ড করে দিলাম। আচ্ছা, এই যে শেপটা নিলাম, এই শেপটার একটা কপি নিয়ে কন্ট্রোল+A প্রেস করে রেড কালার দিলাম। এইটাকে আমি এস শেপে রূপান্তরিত করার চেষ্টা করব। ওকে, এস শেপে। তো এখানে এস শেপ হতে গেলে আমাদের এসটা কই, এই যে এইদিকে ফাঁকা থাকতে হবে, তাই না? আর এইদিকে হচ্ছে ফাঁকা রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এইখান থেকে এইটাকে ডিলিট করে দিলাম। এখন এইখান থেকে এসে এই দিক থেকে এখানে আবার এইদিকে যাবে। আমি এই পার্টটাকে এতটুকু রেখে এখানে এটাকে ডিলিট করে দিলাম, আর এই রেড কালারটাকে উঠিয়ে দিলাম। এই দুইটা পার্ট যে দুইটা আছে, এইটাকে আমরা হচ্ছে গিয়ে এইখানে যতটুকু গ্যাপ আছে, এই গ্যাপটা এইখানেও দিব এবং এইখানেও দিব। দেওয়ার পরে এখানে জাস্ট আমরা এটাকে ডিলিট করে দিলাম। আমরা এই দুইটা পার্ট নিচেও দিব, এটা আর এটা। তাহলে হচ্ছে আমাদের এইটাও ডিলিট হবে এবং এইটাও হয়ে যাবে। ওকে, এখন দেখেন এইখানে আরেকটা জিনিস আমি অ্যাপ্লাই করে দেখতে পারি। কন্ট্রোল+C, কন্ট্রোল+F, এটাকে এই পর্যায়ে রেখে এই পর্যায়ে এনে আমি এতটুকু রাখতে পারি। মানে কি, এই এসটা ঠিক এইভাবে এসে এই দিকে দিয়ে আমাদের এস হয়ে যাচ্ছে, এরকম এরকম একটা বিষয়। তো এটা বিষয় রাখার জন্য আমি একটু ফাঁকা জায়গা রাখি এখানে। এখানে অপাসিটি, পাথ থেকে অফসেট পাথ একটু বেশি বাড়িয়ে দিই, 3 দিয়ে দিই। 3-এই ওকে। তারপরে এখানে এটাকে আমি ডিলিট করে দিব। শেষ। মানে এইটাকে আমি বোঝাতে চাচ্ছি এটা একটা এস। ওকে, তাহলে এখানে আমাদের কালার কয়টা ছিল, আর কে ভালো করে বোঝানোর জন্য আমরা এইটাকেও ডিলিট করে দিই, এই পার্টটাকে। হুম। এখানে আমাদের কালার ছিল হচ্ছে, দেখে আসি, অনেকগুলো কালার দিছিল, আমরা তার ভিতর থেকে ব্ল্যাক এবং পার্পেলটাকে চুজ করব। প্রথমে কি ছিল দেখি, আরো উপরে না, ব্ল্যাক অ্যান্ড পার্পেল, দেখছেন? প্রথম চয়েসে কি দিছে, ব্ল্যাক অ্যান্ড পার্পেল। প্লিজ গিভ মি হেক্সা কোড অফ দোজ কালার।
এই দেখেন, এখানে অনেকগুলো ব্ল্যাকের কালার দিল, অনেকগুলো পার্পেলের কালার দিল। এর ভিতর থেকে যে কালারটা আমার বেশি পছন্দ হবে সেই কালার নিয়ে আমি কাজ করবো। এই কালার কোডটা নিলাম। এরকম ভাবে কেউ কখনো ইউজ করছেন? যদি করেন আমাকে একটু জানান, যে আমরা হ্যাঁ সেম এরকম ভাবেই আমরা লোগো ডিজাইনের জন্য এআই ইউজ করতে মানে করছি বা করছি, আগে পরে করছি। এরকম কেউ আছেন? ঠিক আমি যেভাবে দেখাইছি ঠিক এই সেম ভাবে সেম প্রসেসে করছেন, মানে ওকে দিয়ে সব করাই নিছেন? না ভাইয়া, এভাবে করি নাই। আচ্ছা, দেখা যাচ্ছে এক একজনের মানে সিস্টেম একই, এক এক রকম। আমার মতো যে এরকম করতে হবে এরকম না। অনেক ভালো আইডিয়া পেলাম আমি, ধন্যবাদ। না ভাই, এভাবে করিনি না ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আর একটা যাই। মানে এখন একটা আইডিয়া পেলেন, যাতে মোটামুটি একটা কম্পিটিটর লেভেলে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ। কালার কোডটা অ্যাপ্লাই করলাম, এরপর আর একটা দিলাম। আর ব্ল্যাকের জন্য আমরা নিব না, ব্ল্যাক আমরা ওই একটাই, মানে 100% ব্ল্যাক। এইখান থেকে আমরা কালার চুজ করব সবকটা নিয়ে তারপর। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন, একটা ক্লাসের ভিতরেই কিন্তু আমরা অনেক কিছু, মানে আমাদের যত মডিউলের যে ইগুলো আছে, আমরা একটা ক্লাসের ভিতরেই সবগুলো কিভাবে কভার করে ফেললাম দেখছেন? এই যে আমার এই দুইটা কালার বেশি চুজেবল মনে হয়েছে। এই দুইটা কালারই আমি ইউজ করতে পারি। আর বেশি লাইটের দরকার নেই, এই দুইটাই হলেই হবে। এটা আমরা এই পাশে রাখি, আমরা এই দুইটা কালারের ভিতরে একটা আমি এইটা রাখতেছি। আর এইটাকে এই পাশে রেখে আমি এইটাকে ব্ল্যাক করে দিচ্ছি এটাকে। মানে আমরা তো 100% ব্ল্যাক নিব, যেখানে 100% ব্ল্যাক থাকবে কিরকম, এই জায়গা সব 100%। অবশ্যই এটা বেশি মানে ই করে না, ভ্যারি করে না আপনার RGB কালারের ক্ষেত্রে। কিন্তু যদি আপনি প্রিন্ট কালারের জন্য যান, এই লোগোটা যদি প্রিন্ট হয়, তাহলে ব্ল্যাকটা কিন্তু এখানে অবশ্যই 100% রাখবেন সবগুলো। এখানে সবকিছু 100% দিবেন, মানে ব্ল্যাক যদি থাকে। শুধুমাত্র ব্ল্যাকের ক্ষেত্রে, আর অন্য কালারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। শুধুমাত্র ব্ল্যাকের ক্ষেত্রে এই কালারটা দিবেন 100%। যদি না দেন, তাহলে কি হবে, যখন আপনি আউটপুটটা পাবেন, মানে প্রিন্ট হয়ে যাবে, তখন এর কালারটা এরকম হয়ে যাবে প্রিন্ট আউটপুটে। তো প্রিন্ট আউটপুটটা 100% ব্ল্যাক রাখার জন্য অবশ্যই এখান থেকে CMYK কে যা আছে সবগুলো 100 করে দিবেন এরকম। তারপর ওকে প্রেস করবেন, ব্যাস। এরপরে এখন যেহেতু আমাদের হচ্ছে হচ্ছে কয়টা আমাদের কালার হচ্ছে আমরা দুইটা ইউজ করব, তাহলে কিভাবে ইউজ করব সেটা আমরা একটু দেখে নিই। আমরা ভিতরের এইটা ব্ল্যাক রাখবো, আর এস যে লেটারটা রাখতেছি সেই এস লেটারটাকে আমরা পার্পেল করে দিব। এই যে পার্পেল করে দিলাম। আর এইটাকে আমরা, পার্পেলের এই পার্টটা রয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিই। পার্পেলের এই পার্টটা আমরা রাখতেছি, আর এইটা রাখতেছি হচ্ছে গিয়ে হোয়াইট কালার দিয়ে, র্যাবিট ফিট। আর সোসাইটি মানে এস, এটাকে রাখলাম আমরা পার্পেল। এখন আমরা টেক্সটকে কাস্টমাইজ করব। লোগো আমরা আইকন পেয়ে গেলাম, এবার টেক্সটকে কাস্টমাইজ করব। টেক্সটকে কাস্টমাইজ করার জন্য আমরা শুধুমাত্র র্যাভেল ফিটটাকে আগে নিই, এটাই নিলাম। এবং সোসাইটি থেকে আমরা একটু অন্য স্টাইলে দেওয়ার চেষ্টা করব। এটাকে আমাদের এইখানে আছে বোল্ড কালার, আমরা দেবো রেগুলারে। রেগুলারটা দিয়ে আর একটু ছোট করব। এবং রেগুলারটা দিলে মেলা হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে। আমরা সেমি বোল্ড দিয়ে দেখি। বোল্ড, সেমি বোল্ড, ঠিক আছে। এটাকে আমরা স্পেসটাকে বাড়িয়ে দিব সোসাইটি। সোসাইটিকে বাড়িয়ে দিলাম। তাহলে সোসাইটির কালার আসবে কি, পার্পল। এখন এইটা যদি আমি ব্ল্যাক কালারের উপরে রাখি, এই যে 100% যে ব্ল্যাকটা আছে এটা, ব্ল্যাক কালারের উপরেও আমি একটা প্রেজেন্টেশন করে দিব। কারণ আমরা ইউজ করতেছি ব্ল্যাক এবং পার্পল এবং হোয়াইট এবং পার্পল। ওকে, এটাকে আমরা উপরে দিলাম। এবং এখানে হচ্ছে আমরা হোয়াইট কালারটা ইউজ করব টেক্সটের ক্ষেত্রে, এবং র্যাবিট ফিটের ক্ষেত্রে এখানে এটা দিলাম। ব্যাস। এটা হচ্ছে আমরা নিজেরা এক্সপেরিমেন্ট করব যে কিভাবে হলে ভালো দেখায়, তারপর হচ্ছে ক্লায়েন্টে দেওয়ার আগে আমরা প্রেজেন্টেশন করে দিব, ঠিক আছে। এটা করার পরে এখন এইখানে ব্ল্যাক কালারটাকে আমি আরেকটা এই পাশে নিয়ে আমি চিন্তা করতেছি যে পার্পেল যে কালারটা আছে এটাকে আমি একটু গ্রাডিয়ান কালার ইউজ করে দেখি কেমন লাগে দেখতে। আমি এটা নিলাম। আর হচ্ছে লাইট কালার, ডিপ কালার হচ্ছে আমি এটা নিচ্ছি, দেখি কেমন দেখায়। এবং
এইটাকে আমি একটু জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই যে, খারাপ লাগছে না? এটাও ভালো লাগতেছে দেখতে, তাই না? গ্রাডিয়ান দিয়েও খারাপ লাগতেছে না। আমি যদি গ্রাডিয়ানটাকে এই বরাবর রাখি, তাহলে কেমন লাগে দেখতে? ঠিক আছে, একেবারে খারাপ না। আবার একটু বেশি ডিপ দিয়েও দেখতে পারি, বেশি লাইট দিয়েও দেখতে পারি এটাকে। যদি আমি একটু বেশি লাইট দিই, তাহলে কেমন লাগে দেখতে? একেবারে খারাপ না। আচ্ছা, এইখানে একটু ডিসকালার ডিসকালার মনে হচ্ছে, তাই না? তো এইটার জন্য কি করবেন? আপনার এইখান থেকে এই দুইটা সবগুলো যে শেপগুলো আছে এটাকে আপনার ইউনাইট করে দিবেন। তাহলে আর ওই যে ডিসকালার যে সমস্যাটা ছিল ওইটা আর থাকবে না। হ্যাঁ, এবার আপনি এইটাকে গ্রাডিয়ানের দিক আপনি পরিবর্তন করে দিতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। এই যে কাস্টমাইজ করে দিলাম, এইভাবে হয়ে গেল। আবার উপর নিচেও করতে পারেন, আপনি এই প্রোগ্রাম থেকে করতে পারেন। এখানে 0 দিতে পারেন, এখানে 90% দিতে পারেন, এই যে উপরে নিচে হয়ে গেল এইভাবে। ওকে, আপনি এটাকে রিভার্স করতে পারেন ইচ্ছা মতো। তো যেহেতু 35 ইয়ার্স এর উপরে হচ্ছে ওমেন গুলো আছে, যারা যাদের ফিটনেস নিয়ে কাজ বা যাদের কোচিং, তো সেই ক্ষেত্রে আমরা এই কালারটা পার্পেলটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। এবং যেটা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিও কিন্তু খুব ভালোভাবে মানে বোঝাই দিছে, ঠিক আছে, যে এইভাবে করতে হবে। আমরা এটাকে যদি মকআপের মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারি, তাহলে তো আরো একটু ভালো হয়, বেশি না? লোগো মকআপের ভিতরে। তো এইখান থেকে আপনারা মানে এই যে মকআপটাকেও কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন, হ্যাঁ, প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এরকম করে আপনি প্রেজেন্টেশন করে ক্লায়েন্টকে দিতে পারেন। ওকে, এই যে আমরা একটা আউটপুট দাঁড় করাইলাম এখন। একটা আউটপুট তো আপনাদের দেখাইতে যে এত সময় লাগছে, আমি যদি নিজে নিজে প্ল্যানিং করে ডিজাইন করতে চাইতাম তাহলে কি আমার এত সময় লাগতো? না, লাগতো না। আমি কিন্তু আরো অল্প সময়ের ভিতরে এটা রেডি করে ক্লায়েন্টকে এতক্ষণে 3, 4 বা 5টা ডিজাইন বা 3টে ডিজাইন আমি কিন্তু দিয়ে দিতে পারতাম। কারণ আমার যখন কনসেপ্টটা মাথায় আসা শুরু করবে, তখন দেখবেন বিভিন্ন ধরনের কনসেপ্ট আপনার মাথায় আসবে। বুঝাতে পারলাম? তখন কিন্তু শুধু আসতেই থাকবে, দেখবেন যে একের পর এক আসতেছে। এখন টেক্সট দিয়ে করছেন, এরপরে একটা মানে শেপ আসলো, হ্যাঁ, সিম্বল মনে মাথায় আসলো, সেইটাকে সুন্দর করে খাতায় আর্ট করে সেটাকে নিয়ে আপনি আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে সুন্দর করে ডিজাইন করলেন। ওকে ভাই, ইনশাল্লাহ। প্রেজেন্টেশনের জন্য কিভাবে সাইজ নিয়ে প্রেজেন্টেশন করব তা একটু বললেন ভাই। হ্যাঁ, অবশ্যই। প্রেজেন্টেশনটা সাধারণত আপনারা করবেন হচ্ছে এই যে আমাদের যে বিহান্স আছে, বিহান্সের যে পেজটা আছে এটা নিয়ে করতে পারেন। এটার যে সাইজটা আছে এই সাইজটা নিয়ে করতে পারেন। এই সাইজটা নিয়ে করলে বেশি ভালো হয়। হ্যাঁ, এখানে যে ইমেজ থাম্বনেইল সাইজ, এই সাইজটা কিন্তু সাইজ না। সাইজ হচ্ছে, দেখেন, আপনি যদি গুগলে সার্চ দেন, হ্যাঁ, বিহান্স কভার ইমেজ সাইজ বা ইমেজ সাইজ, এই দেখেন 1400 ওয়াইড। এই 1400 ওয়াইড রেখে আপনি হাইট 2800 রাখতে পারেন, অথবা 1400 গুণ 1400 রাখতে পারেন, অথবা 1400 গুণ 2000 রাখতে পারেন। কারণ প্রেজেন্টেশন করতে আপনার লং একটা লাগবে, আর্টবোর্ড লাগবে। এই জন্য আপনি কি করবেন? 1400 গুণ, এখানে পিক্সেল নেবেন, 1400 ওয়াইড দিবেন। আর এখানে হাইট আপনার যা মন চায়, মনে করেন 4000 দিলেন, কারণ আপনি প্রেজেন্টেশন করবেন না, এই জন্য। এই যে এখানে আপনি লিখলেন হচ্ছে 1400, আর হচ্ছে আপনার দিলেন হচ্ছে মনে করেন 1400, 1800 অথবা 2000। না, 1800ই দেন। 1800 দিলাম, 1400, 1800। ও সরি, এখানে ওয়াইড হবে এটা, আর হাইট হবে কম, আপনি দিলেন হচ্ছে 1000। এই যে এই পার্টে করে করে ক্লিপিং মাস্ক করে করে আপনি কিন্তু এখানে ডিজাইন দিতে পারেন। এটা তো বোঝেন ক্লিপিং মাস্ক কিভাবে করতে, এটা তো আর কারোর জানার বাদ নাই, বাকি নাই, সবাই জানেন। এখানে আপনার ডিজাইনটা নিয়ে এসে মনে করেন এটাকে আমি ফটোশপ থেকে নিচ্ছি, নেওয়ার পরে এখানে নিয়ে যাচ্ছি।
এই যে এটাকে পেস্ট করলাম, তারপরে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে নিচে নিয়ে তারপরে এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। এইবার এখান থেকে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। আবার মনে করেন আগে শেপ দিয়ে প্রেজেন্টেশন করবে না, এইখানে শেপ এরকম দিলেন। এরকম করে করে দিবেন তাহলে ভালো হবে। হ্যাঁ, যেমন মনে করেন যে এটা নিয়ে যাই, যাওয়ার পরে এখানে রাখলাম, এটা একটু বড় করে দিই, অথবা এখানে কালো দিলাম, কালো দেওয়ার পরে আর এখানেও কালো দিলাম, আর এখানে একটু হোয়াইট দিই, এখানে ব্ল্যাক কালার দিলাম, এখানেও কালো দিই কারণ এখানে শুধুমাত্র আইকনটাকে রাখবো। অথবা আইকনটা টোটালি সাদা দিয়ে আমি পিঙ্ক কালারটা ব্যাকগ্রাউন্ড, তাহলে একটু বেশি ভালো লাগবে। এরকম, যে আইকনটা কাস্টমাইজেবল আইকন, আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। এমন এমন অনেক কালার অনেক সময় অনেক ডিজাইনাররা ভুল করে ইউজ করে না, যে দেখা যাচ্ছে সব ব্যাকগ্রাউন্ড ইউজ করা যায় না, অনেক ঝামেলা হয়ে যায়। এই জন্য এমন কোনো লোগো ডিজাইন ইউজ করতে হবে যা প্রত্যেকটা জায়গায় পারফেক্ট হবে। এখন এই ডিজাইনটাকে আপনি অ্যাপস তৈরি করতে পারবেন, আপনি যে কোনো স্টাইলে লোগোটাকে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আপনার জন্য কোনো প্যারা থাকবে না। এই যে আপনি যদি এইভাবে লোগোটাকে ইউজ করতে চান, তাও কিন্তু পারবেন। এই যে, তাই না, এইভাবে গুলো প্রেজেন্টেশন ইউজ করতে পারেন, অথবা এই যে মিশাই দিয়ে, একেবারে মিশাই দিয়েও আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তবে সেইখানে যদি মিশাই দেন তাহলে কালার ভেরিয়েশন অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, এখানে যদি মিশাই দেন তাহলে অবশ্যই কি কালার ভেরিয়েশন রাখতে হবে, নাহলে হবে না কিন্তু। এটা হবে ব্ল্যাক, ব্ল্যাকটা দিতে হবে গাইড থেকে, আর এটাও ব্ল্যাক। এই হচ্ছে সিস্টেম। কি বুঝতে পারছেন ব্যাপারগুলো? এইভাবে করে আপনি আর্টবোর্ড নিয়ে করতে পারেন। আর যদি সিঙ্গেল করে করতে চান তাহলে এই যে যে আর্টটা নিছি, এই যে সাইজটা, এই সাইজটাও নিতে পারেন। এই সাইজটা আছে কত কত, 1400, 1000। এটা আপনি আরো কমাই দিতে পারেন, 700 করে দিতে পারেন, বা 800। 800 করলে বেশি ভালো হয় মনে হয়, 800। এই সাইজ করে এই যে 1400 না, 800 না, এখানে আপনি 900 করে দেন। এই যে 900 করে এই সাইজটা করে করে আলাদা পার্টে সেভ রেখে রেখে তারপর আপনি বিহান্সে এক একটা করে অ্যাড করতে পারেন। কারণ এই একটা ধরেই অ্যাড করতে পারবেন, আবার এটা আলাদা আলাদা করেও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, 1200 গুণ 1600 নিলেও হয়। এটা তো আপনার ইচ্ছা, আপনি 1200 গুণ 1600 নেন, 1400 গুণ আপনার 10,000 নেন, কোনো সমস্যা নেই, আপনি ডিজাইন আটাইতে পারলে হলো। আপনি এই আর্টবোর্ডটা আপনাকে দেওয়া হলো, এই আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডের ভিতরে আপনি কিভাবে সাজাবেন এটা হচ্ছে মেইনলি। 1200-র নিচেই, হাজার মানে 1020-এর নিচেই, না সরি 1080-র নিচেই আপনি হোয়াইটটা কখনো নিচে নামবেন না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার, বলতে পারি মানে অ্যাজ এ ডিজাইনার হিসেবে রিকোয়েস্ট, যে ওয়াইডের ক্ষেত্রে 1080-র নিচে কখনো নামবেন না। কারণ 1080-তে ওয়েবসাইট ভিউটা ভালো আসে। বুঝতে পারলাম? এই 1080 নিয়ে আপনি 16,000 নিলেন না 5,000 নিলেন, ডাজেন্ট ম্যাটার। আমরা এখান থেকে এআই ওয়েবসাইট সম্পর্কে জানলাম। আর একটু বলবানি, লোগো দিয়ে কিভাবে এআই দিয়ে সহযোগিতা নেওয়া যায়, প্রম্পট জেনারেশন কিভাবে আমরা এআই এর মাধ্যমে করতে পারি, ক্লায়েন্ট ব্রিফ কিভাবে মানে আমরা বুঝতে পারি এআই এর মাধ্যমে, আর লোগোর ইন্সপিরেশন কিভাবে আমরা নিতে পারি এআই এর মাধ্যমে, সবগুলো কিন্তু আপনাদের দেখানো হয়েছে। আর বেশ কিছু টপ ওয়েবসাইট আছে, তার ভিতর আইডিওগ্রাম, লিওনার্দো। লিওনার্দো কার কার আছে, সাবস্ক্রিপশন আছে কারোর? লিওনার্দো দেখেছি আমাদের ডিজাইনের কমিউনিটিতে অনেকেরই, মানে ম্যাক্সিমাম লোকেরই লিওনার্দো থাকে, আমারও ছিল। আমি বেশ 3-4 মাসের জন্য একটু অফ রাখছি, আবার নিব এই যে লিওনার্দোটা। কারণ আমি মাইক্রোস্টকে কাজ করি তো, এজন্য লিওনার্দো তো আমার লাগে। আবার হচ্ছে এই যে আইডিওগ্রাম, লিওনার্দো, এরকম বেশ কয়েকটা, মিড জার্নি তো জানেন, এইরকম বেশ কয়েকটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু মানে লোগো ডিজাইন ইন্সপিরেশন বলেন, লোগো ডিজাইন ক্রিয়েশন ইন্সপিরেশন বলেন, যেটাই বলেন না কেন আপনারা পেতে পারেন। ঠিক আছে, লিওনার্দোর কারোর আছে সাবস্ক্রিপশন?
ভাইয়া ফ্রিপিকে থেকে এখন লোগো ভালোই দেয়। হ্যাঁ, ফ্রিপিকে তো অনেক আপডেট হয়ে গেছে, কারণ ফ্রিপিক সবকিছু নিয়ে কাজ করে তো। ফ্রিপিকের প্রিমিয়াম আছে আপনার মাসুদ ভাইয়ের? না ভাই, আচ্ছা ঠিক আছে। ফ্রিপিকের প্রিমিয়াম নিয়েও কাজ করতে পারেন, ভালো ভালো ইন্সপিরেশন দেয়। এটা খুব ভালো জিনিস। এই রিসেন্টলি হচ্ছে গিয়ে আপনার ইসে কি বলে, লিওনার্দোতে ভালো ভালো একটা লোগো ডিজাইনের জন্য অপশন দিছে, সেটা যেন কোনটা, আমি অনেক আগে ইউজ করছি অবশ্য। এটা এখানে আছে কিনা দেখে নি। অপশনটা কই গেল? আচ্ছা, ইমেজ জেনারেশনে যায় আগে। ইমেজ ক্রিয়েশন, এটা হচ্ছে লেগেসি আছে, ফিনিশ দিলাম। লেগেসি মোডে লিওনার্দো থেকে, না সেই অপশনটা কই, আমি তো ভুলে গেছি। যেখানে মানে অনেকগুলো হলো আপনার লোগো সাজেশন দেয়। কারো জানা আছে, মনে আছে? আমি তো ভুলে গেছি। দেখি আবার হোমে যাই। লাইব্রেরিতে গেলাম। না, লাইব্রেরিতে না, হোমেই আছে কোথায়। মোশন, রিয়েল টাইম জেনারেশন, আর স্কেল ক্যানভাস এডিটর, ট্রেন ইউর ওন থ্রি ডি টেক্সট জেনারেশন, না এটা না। এখানে তো দেখতে পাচ্ছি না। অ্যাডভান্স ফিচার মডেল, ইওর মডেল, কমিউনিটি মডেল, না দেখতে পেলাম না। আমার মনে হয় প্রিমিয়ামটাই আছে, হ্যাঁ। এটাই না, আমি প্রিমিয়াম ইউজ করছিলাম। এখানে মনে হয় দেয়নি। আচ্ছা, যদি মাথায় আসে আমি কখনো দেখাই দিব যে এখানে লোগো ডিজাইন করলে বারবার মানে এক একটা এই স্টাইলে দেন, তারপর আবার অনেকগুলো চলে আসে, আবার ওই স্টাইলটা অ্যাপ্লাই করেন, আবার অনেকগুলো চলে আসে। এইভাবে করে অনেক রিফারেন্স পাওয়া যায় এখান থেকে। এটা মেবি যদি সে হয় আপনার প্রিমিয়ামে হয়, তাহলে তো আর এখানে আমরা পাবোই না। এটা হচ্ছে মেইন। ইমেজ জেনারেশনে গেলাম। ইমেজ গাইডেন্স প্রম্পট, না ইমেজ গাইডেন্স তো ইমেজ দিয়ে গাইড নিতে হয়। আচ্ছা। আচ্ছা, ওরা আগে ফ্রিতে ছিল, ওই প্রিমিয়ামে আবার মনে হয় ঢুকাই দিছে, বুঝতে পারিস। এখানে নাই। আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।